আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই খুবই ভালো এবং সুস্থ আছো। তো আমরা দেখছিলাম তপন স্যারের অনুশীলনের এমসিকিউ সলভ। তো আজকে আমরা সলভ করবো হচ্ছে নিউটনের বলবিদ্যা, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায়টি। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখো যে সবচেয়ে দুর্বল বল কোনটি। তো আমরা জানি সবচেয়ে দুর্বল বল হচ্ছে মহাকর্ষ বল। তো আমার এই সিরিজটা মনে রাখতে হবে, সবল নিউক্লিয় বল, তড়িৎচুম্বকীয় বল, দুর্বল নিউক্লিয় বল এবং এর পরে হচ্ছে গিয়ে মহাকর্ষ বল। শতদম, ঠিক আছে। শতদম ওয়ার্ডটাতে তোমরা মনে রাখতে পারো যে কে কার থেকে বেশি শক্তিশালী। তার মানে মহাকর্ষ বল এখানে সবচেয়ে দুর্বল সবগুলোর মধ্যে। তড়িৎচুম্বকীয় বল কোন কণার পারস্পরিক বিনিময়ের কারণে ঘটে। কারণ সবাই জানো যে তড়িৎচুম্বকীয় বল অ্যাকচুয়ালি প্রোটন কণার বিনিময়ের কারণে ঘটে, ঠিক আছে। মেসনের কারণে কি ঘটে? মেসনের কারণে ঘটে হচ্ছে গিয়ে সবল নিউক্লিয় বল, গ্র্যাভিটনের কারণে ঘটে মহাকর্ষ বল। আণবিক গঠনের জন্য দায়ী কোন বল? আচ্ছা, এখানে একটু আমাদের সতর্ক থাকতে হবে, দুইটা কথা আছে। একটা হচ্ছে কি পরমাণুর নিউক্লিয়াস, ঠিক আছে। পরমাণু নিউক্লিয়াসের মধ্যে যে বলটা কাজ করে সেটা হচ্ছে যে সবল নিউক্লিয় বল, সেটা হচ্ছে সবল নিউক্লিয় বল, ঠিক আছে। আর দুইটা অণুর বন্ধনের মধ্যে কাজ করে, দুইটা অণু আণবিক গঠন, বা আমি যদি স্পেসিফিক্যালি বলি দুইটা অণুর মধ্যে যে বলটা কাজ করে, দুইটা অণুর মধ্যে কাজ করে হচ্ছে তড়িৎচুম্বকীয় বল। ঠিক আছে, দুইটা অণুর মধ্যে তড়িৎচুম্বকীয় বল, দুইটা পরমাণু নিউক্লিয়াসের, একটা পরমাণু নিউক্লিয়াসের মধ্যে হচ্ছে সবল নিউক্লিয় বল। এটা একটু খেয়াল রাখা লাগবে আমাদের, জাস্ট দুইটা কথা। মহাকর্ষ বল কার্যকরের জন্য কোন কণার বিনিময় ঘটে? আমরা অলরেডি বলে ফেলছি যে মহাকর্ষ বল কাজ করে গ্র্যাভিটন কণার বিনিময়, ঠিক আছে। এরপর আসো, নিউক্লিয়নের মধ্যে কোন কণার বিনিময়ের কারণে সবল নিউক্লিয় বল তড়িৎ উদ্ভব হয়? একটু আগে আমরা বলছি একটা পরমাণু নিউক্লিয়াসের মধ্যে মেইনলি সবল নিউক্লিয় বল থাকে, ঠিক আছে। তো এখন বলতে কোন কণার বিনিময়ের কারণে হয়, এটা হচ্ছে মেসন কণার বিনিময়ের কারণে। এবার আছে প্রফেসর আব্দুল সালাম ও স্টিফেন ওয়াইনবার্গ কোন বল দুটিকে একীভূত করেছিলেন? তারা হচ্ছে মেইনলি তড়িৎচুম্বকীয় বল ও দুর্বল নিউক্লিয় বলটাকে একই ধরনের বল বলতে চেয়েছিলেন। এরপর দেখো প্রোটন ও ইলেকট্রনের মধ্যে আকর্ষণের জন্য কোন মৌলিক বলটি দায়ী? একটা প্রোটন ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বলের জন্য দায়ী হচ্ছে তড়িৎচুম্বকীয় বল, ঠিক আছে। এই জিনিসটা আমাদের খেয়াল করতে হবে। শুধুমাত্র যদি বলে নিউক্লিয়াসের মধ্যে, পরমাণু নিউক্লিয়াস বললে তখন শুধুমাত্র সবল চৌম্বকীয়। এছাড়া যদি তোমাকে বলে অণুর মধ্যে, ইলেকট্রন প্রোটনের মধ্যে, তখন সেগুলো কিন্তু তড়িৎচুম্বকীয় বল, ঠিক আছে। এটা খেয়াল রাখবা। শূন্যস্থানে দুই ইলেকট্রনের মধ্যকার কুলম্ব বল এত, মহাকর্ষ বল এত, অনুপাত কত হবে? কুলম্ব বলের ক্ষেত্রে আমরা জানি যে Fe, যদি Fe লিখছে, তো F is equals to K Q1 Q2 divided by R square। মহাকর্ষ বলের জন্য আমরা কি লিখবো? মহাকর্ষ বলের জন্য আমরা লিখবো G M1 M2 divided by D square, ঠিক না? এদের ফর্মুলা তোমরা কম বেশি সবাই জানো। তো এখন আমাকে বলছে এই দুটোর অনুপাত কত হবে। আচ্ছা, আমরা দেখি কিভাবে হবে। আমাকে করতে হবে Fe divided by Fg, ঠিক আছে। সো এখানে তোমরা যদি খেয়াল করো, এই যে আর স্কোয়ার আর ডি স্কোয়ার, এই দুটো কিন্তু এখানে একই, বুঝছো? কারণ দেখো দুই ইলেকট্রনের মধ্যে বলছে, দুটো সেম ইলেকট্রন, দুটো সেম ইলেকট্রনের মধ্যে কুলম্ব বল চাইছে এবং মহাকর্ষ বল চাইছে। সো যেহেতু সেম ইলেকট্রন, এখানে আমাদের দূরত্ব কিন্তু একই, সো আমি কিন্তু দূরত্ব দুটাকে বাদ দিয়ে দিতে পারি, কাটাকাটি চলে যায়। বাকি থাকে আমাদের কে ইন্টু Q1 Q2। আমি এটাকে বলতে পারি কে ইন্টু কিউ স্কোয়ার, কারণ দুইটা ইলেকট্রনের চার্জ কিন্তু সেম, দুই ইলেকট্রনের চার্জ কিন্তু একই হবে, ডিভাইডেড বাই
জি ইন্টু এম স্কোয়ার। কেন? কারণ দুটো ইলেকট্রনের ভরও কিন্তু একই, ঠিক না? দুটো ইলেকট্রনের ভরও কিন্তু একই। এখান থেকে আমরা কি পাচ্ছি? এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কে এর মান কত? কে এর মান হচ্ছে 9×10⁹ ইন্টু একটা ইলেকট্রনের চার্জের মান 1.6 ইন্টু 10⁻⁻19 ডিভাইডেড বাই জি এর মান আমরা জানি 6.673 ইন্টু 10⁻⁻11 ইন্টু আমার হচ্ছে মাসের স্কোয়ার। একটা ইলেকট্রনের ভর তোমরা কম বেশি সবাই জানো 9.1 টু 10⁻⁻31। এখানে কয়েকটা কথা বললে, ইলেকট্রনের চার্জ, ইলেকট্রনের ভর, জি এর মান, এগুলো আমার জানতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো এবার আসলে আমরা একটু ক্যালকুলেশনে যাই। এখান থেকে আসো, আমাদের প্রথমত 10 এর পাওয়ার গুলো দেখে আগে, তারপর বাকি জিনিস। 9 - 19 মানে হচ্ছে আমাদের আছে -10, ঠিক আছে? -10 উপরে আছে আমাদের -10, নিচে আমাদের কত আছে দেখো, -11 -31। তার মানে ও স্কোয়ার আছে, একটা স্কোয়ার দেয়নি। আচ্ছা, আবার দেখো, যেহেতু স্কোয়ার আছে সেক্ষেত্রে ডাবল হবে এটা, রাইট? 19 এর ডাবল 38 হবে। আমি এখানে পাচ্ছি 9, যদি এখানে 10⁻⁻ লিখি 9, এটার স্কোয়ার মানে -38, দিস -11, সো -11টা নিচে আসছে মানে উল্টে যাবে, সো +11 হয়ে যাবে। এখানে আছে 31 মানে 62, -62 উল্টে গেলে +62 মানে উপরে যাবে আর কি। কত পাচ্ছি আমরা দেখো, 9, 11, 62 মানে 20 আর 62 মানে পাচ্ছি 10⁻20 + 62 মানে 82 -38, ঠিক আছে? সো 10⁻82 - 38 আমরা পাচ্ছি 10⁻44। ক্লিয়ার? এবার আসো, এই যে বাকি বাদ দিয়েছিলাম আমরা, লাইক 9, 1.6 এর স্কোয়ার, 6, 9.1, এগুলো মিলে অ্যারাউন্ড 10⁻42 এর কাছাকাছি মানটা আসবে। এই ম্যাথটা তোমাদের ক্যালকুলেটর ছাড়া সহজে দিবে না। আমি যদি দেখানো ট্রাই করতেছি ক্যালকুলেটর ছাড়া কিভাবে তুমি খুব কাছাকাছি যেতে পারবে, ঠিক আছে? তোমরা ক্যালকুলেটর ইউজ করে দেখবে যে এখানে একটা খুব স্পেসিফিক মান আসবে, বাট যেহেতু আমাদের কাছে ক্যালকুলেটর নাই, আমরা একটু দেখতেছি যে কিভাবে বের করা যায়। খেয়াল করো, আমরা এই পয়েন্ট 10⁻, পয়েন্টের আগের মানগুলো আমরা দেখবো না, আমরা জাস্ট 10⁻ মানগুলোর কাজ করতেছি। কেন করতেছি? কারণ তুমি অপশন দেখো 62, 52, 42, 32, তুমি এগুলোর কাছাকাছি যেতে পারলে অ্যান্সারটা বের করতে পারবা, ঠিক না? সো 10⁻ মানগুলো দেখো, 9 আর হচ্ছে 19 স্কোয়ার দিয়ে 38, সো 9 - 38, ঠিক আছে? নিচে কি আছে? -11 -62, নিচে থাকা মানে কি উপরে চলে যাবে, প্লাস হয়ে যাবে, ঠিক না? ভাগ দেওয়া মানে তো প্লাস হয়ে যাবে, ঠিক না? আমি তোমাকে যদি বলি 1/10⁻⁻1, এটা তো আলটিমেটলি 10⁻1ই হবে, রাইট? সো এই জন্য আমরা নিচে থাকা মানে এটাকে প্লাস করব। সো দেখো +11 + 62, কেন 62? কারণ 31 এর স্কোয়ার আছে, ডাবল হয়ে যাবে, ঠিক আছে? সো এখান থেকে আমরা পেলাম 44, অ্যারাউন্ড 44। তো আমাদের 44 তো অপশন নেই, 42 আছে সবচেয়ে ক্লোজেস্ট। তো এভাবে কিন্তু আমরা এমসিকিউ মানটা বের করতে পারবো ক্যালকুলেটর না থাকলে, এবং ক্যালকুলেটর থাকলে তুমি সহজে এখানে জাস্ট এই মানটা বসাই দিবে, অ্যান্সার চলে আসবে। এইচএসসি যখন তোমার পরীক্ষা দেবে তখন ক্যালকুলেটর বসাবা, মেডিকেল ভর্তি পরীক্ষা ক্যালকুলেটর নাই, সো আমরা এভাবে বের করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, 10 কেজি ভরের কোনো বস্তু 12 মিটার/সেকেন্ড বেগে গতিশীল হলে তার ভরবেগ কত হবে? খুবই বেসিক ম্যাথ, ঠিক আছে? P = জানো যে মোমেন্টাম বা ভরবেগ সমান সমান ভর ইন্টু বেগ। তো আমার ভর হচ্ছে 10, বেগ হচ্ছে 12, 120 কেজি মিটার/সেকেন্ড। খুবই সহজ ম্যাথ। 120 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর 100 নিউটন বল প্রয়োগ করলে ত্বরণ হবে। তোমরা জানো যে বল সমান সমান m × a,
আমার চাইছে হচ্ছে ত্বরণ বা এ সমান সমান এফ ডিভাইডেড বাই এম। বল হচ্ছে আমার 100 আর ভর হচ্ছে 10, আর আসবে হচ্ছে কি 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। নিচের কোনটি বলের একক প্রকাশ করে? তো তোমরা সবাই জানো যে বল সমান সমান মাস ইনটু অ্যাক্সেলারেশন, তার মানে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখান থেকে অ্যান্সার হচ্ছে ডি। সহজ সহজ ম্যাথ। সেইবার আসে বলের মাত্রা কোনটি? অলরেডি আমরা বের করছি যে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। কেজির জন্য আমাদের মাস মানে এম, মিটারের জন্য লেন্থ, আর টাইমের জন্য টি ইনভার্স 2। তার মানে বলের মাত্রা হচ্ছে ml t ইনভার্স 2, ml t ইনভার্স 2, ml t ইনভার্স 2। এরপর দেখো, যখন কোনো ব্যবস্থার উপর প্রযুক্ত মোট বাহ্যিক বল শূন্য হয় তখন কোন রাশিটির পরিবর্তন হয় না? এটা কিন্তু নিউটনের ফার্স্ট ল। তোমরা খেয়াল করছো? নিউটনের ফার্স্ট ল বলছিল যে একটা গতিশীল বস্তু ততক্ষণ পর্যন্ত গতিশীল থাকবে যতক্ষণ পর্যন্ত না তার উপর কোনো বাহ্যিক বল প্রয়োগ করা হচ্ছে, অথবা একটা বস্তু যে স্থির অবস্থায় আছে সে স্থির অবস্থায় থাকবে, ইনার্শিয়া বজায় রাখবে যতক্ষণ পর্যন্ত না তার উপর কোনো বাহ্যিক বল প্রয়োগ করা হচ্ছে। সো নিউটনের ফার্স্ট ল এটা। তো নিউটনের ফার্স্ট ল খেয়াল করো, লিখে দিচ্ছি, দেখে নিও। আচ্ছা, তো তোমরা জানো যে যদি কোনো বল না প্রয়োগ করা হয় এটার কি হবে না, কোনো ভরবেগের চেঞ্জ হবে না, মানে রৈখিক যা থাকবে তাই চলতে থাকবে এটা। তো এটার রৈখিক ভরবেগে কোনো পরিবর্তন হবে না। একটি বল 4 কেজি ভরের স্থির বস্তুর উপর ক্রিয়া করায় 6 সেকেন্ডে এত মিটার বেগপ্রাপ্ত হয়, বলের মান কত? তোমরা জানো যে বল সমান সমান হচ্ছে মাস ইনটু অ্যাক্সেলারেশন, ভর ইনটু ত্বরণ। তো আমার এখানে ত্বরণটা লাগবে। ত্বরণ তোমরা জানো, ত্বরণ সমান সমান কি? শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইডেড বাই টি, টাইম। আমার এখানে শেষ বেগ হচ্ছে 30, বস্তু ছিল স্থির মাইনাস 0, টাইম হচ্ছে 6, এখান থেকে আমরা পাচ্ছি 30/6 সমান 5। তার মানে 5 মিটার পার সেকেন্ড হচ্ছে এটা ত্বরণ। ভর হচ্ছে 4 কেজি, 4 × 5 সমান 20 নিউটন। ঠিক আছে। আচ্ছা, ভরবেগের মাত্রা কোনটি? তোমরা জানো, দেখো মেডিকেল ভর্তি পরীক্ষা আসে এই পাশে, এই সহজ কোশ্চেন গুলো কিন্তু দেয়। ভরবেগের মাত্রা তোমরা জানো যে p হচ্ছে গিয়ে m × v। সো মাসের জন্য কি? মাসের জন্য আমাদের m, আর ভরের জন্য কি? lt ইনভার্স 1, কারণ মিটার পার সেকেন্ড না। সো মিটার পার সেকেন্ড, লেন্থ পার টাইম। সো ml t ইনভার্স 1, ml t ইনভার্স 1। একক বল, একক বল মানে হচ্ছে ধরো 1 নিউটন। তো 1 নিউটন মানে কি? 1 নিউটন মানে হচ্ছে 1 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কারণ এফ ইকুয়ালস টু এম এ তোমার যদি 1 পেতে হয় তখন যেটা 1 1 গুণ করতে হবে, ঠিক না? তার মানে হচ্ছে একক ভরের বস্তুর উপর একক ত্বরণ সৃষ্টি 1 1। 2 মিটার পার সেকেন্ড ত্বরণে একটু উপর উঠন্ত একটি লিফটে লোক দাঁড়ানো, ঊর্ধ্বমুখী বলে এত হলে একটির ভর কত হবে? সো এটার ক্ষেত্রে আমরা জানি যে লিফটের ম্যাথ, তোমরা সূত্রটা লিখে দিচ্ছি। লিফটে যদি উপরে যায় তখন সেক্ষেত্রে হবে m × g + a। যদি লিফটে নিচে যায় ভালোভাবে রেখে দাও। যদি লিফট নিচে যায় সেক্ষেত্রে কি? সেক্ষেত্রে কিন্তু m × g - a। ঠিক আছে, তো এটা মাথায় রেখো। তো এখানে খুবই সিম্পল, বাকি পার্টটা দেখো।
এখানে করে দিচ্ছি ছোট্ট করে। সো এখানে আমাদের f ইকুয়ালস টু m ইন্টু জি প্লাস এ, আমাকে ভর ভর চাইছে। সো বেসিক্যালি m সমান সমান হচ্ছে f ডিভাইডেড বাই জি প্লাস এ। এখান থেকে কি বের করতে পারি আমরা? দেখো আমাকে বলটা বলে দিছে লাইক 1180, জি এর মান তোমরা জানো 9.8, আর বাকি আছে আমাদের অ্যাক্সেলারেশন বা ত্বরণটা কত? 2 মিটার পার সেকেন্ড। সো প্লাস 2, সেখান থেকে আমরা পাবো কত? 1180 ডিভাইডেড বাই 11.8। তো দেখি বুঝতেছো যে 1180 বাই 11.8 100 হবে, দশমিকটা দুই রেখার পরে চলে যাবে, ঠিক না? 100, সেন্সার হচ্ছে 100 কেজি। এরপর আসো, একটি বস্তুর উপর 5 নিউটন বল 10 সেকেন্ড ক্রিয়া করে, ভরবেগের পরিবর্তন কি? তোমরা জানো যে ভরবেগের পরিবর্তন ডেল এম ভি সমান সমান হচ্ছে এফ ডেল এস, ঠিক আছে? ভরবেগের পরিবর্তন সমান সমান এফ ডেল এস। এখন বলতে পারো ভাই এটা কই থেকে পাইছেন আপনি, কই থেকে আসছে? তোমরা জানো যে এফ ইকুয়ালস টু এম এ, যদি এটা তোমার মানে নর্মাল ক্লাসের পড়ো তাহলে দেখাই দিচ্ছি। অনেকে বলে এটা ভাই কই থেকে পাইছেন, ঠিক আছে? সো অ্যাক্সেলারেশন মানে কি? অ্যাক্সেলারেশন মানে তো ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, ঠিক না? তো এখান থেকে ভি মাইনাস ইউ মানে তো এম ডেল ভি, আর টাইমের চেঞ্জটি ফেসে চলে যাবে, হচ্ছে এফ ডেল টি, ঠিক আছে? এস না দিয়ে আমরা এখানে টাইম দেই আর কি, এফ ডেল টি, ক্লিয়ার? তো এখান থেকে মেনলি ফর্মুলাটা আসছে। আচ্ছা এবার আসো, এখান থেকে আমরা কি করতে পারি? ভরবেগের পরিবর্তন চাইছে, সো আমরা এখান থেকে ডিরেক্ট বলতে পারি ফোর্স আমার 5 নিউটন, টাইম হচ্ছে 10, সো 5 ইন্টু 10 ইকুয়ালস টু 50, ঠিক আছে? এখন খুবই সুন্দর কথা দেখো, 50 একটা হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে এখানে কিন্তু ইউনিটটা ঠিক নাই, এটা ইউনিট ঠিক আছে, কেজি মিটার পার সেকেন্ড, এটা ভরবেগের একক, ঠিক না? আচ্ছা পরেরটা দেখো যে 1000 কেজি ভরের একটি উড়োজাহাজ স্থির বেগে সোজাপথে উড্ডয়ন করছে, ঘর্ষণ বল এত হলে প্রযুক্ত নিট বল কত হবে? আচ্ছা এখানে খুবই সুন্দর একটা কোয়েশ্চেন। দেখো অনেক কথা বলছে, অনেক কথা বলছে, ঘর্ষণ বল এত, ভর এত, হাবি যাবে, কিচ্ছু লাগবে না। কেন লাগবে না? দেখো আমাকে এখানে বলে দিচ্ছে স্থির বেগে সোজা উঠতেছে, মানে এটার কোনো অ্যাক্সেলারেশন নাই, কোনো ত্বরণ নাই, বেগে কোনো পরিবর্তন নাই। সো প্রথমে কি বলছে? নিউটনের ফার্স্ট ল। আবার নিউটনের ফার্স্ট ল দেখবো, যে নিউটনের ফার্স্ট ল বলছে যে ভরবেগ পরিবর্তন করতে হলে শক্তি দিতে হবে, ঠিক না? তুমি যদি ভরবেগ পরিবর্তন করতে চাও, তোমার একটা বাইরে থেকে বাহ্যিক বল দিতে হবে। তো ওর কোনো ভরবেগে চেঞ্জ হয়, মানে বেগে কোনো চেঞ্জ হয় নাই, স্থির বেগে আছে, কোনো ত্বরণ নেই। তো ওর কি কখনো এই হবে, মানে কোনো ফোর্স থাকবে না, কারণ তুমি জানো যে এফ ইকুয়ালস টু কি? এফ ইকুয়ালস টু এম এ। এখানে কোনো ত্বরণ নেই, স্থির বেগ, বেসিক্যালি এম ইন্টু 0, 0 নিউটন, ঠিক আছে? ভালো একটা কোয়েশ্চেন। আচ্ছা একটি লিফট 15 মিটার পার সেকেন্ড বেগে উপরে উঠতেছে, 60 কেজি ভরের একটি মানুষ লিফটে অবস্থান করলে উপরে উঠতেছে, ঠিক আছে? সো এফ ইজ ইকুয়ালস টু এম ইন্টু জি প্লাস এ। তো আমার লোকটার ভর কত? 60 কেজি, 60, জি হচ্ছে 9.8, এবং ত্বরণ হচ্ছে আমার 15, বেগে বলছো, ওয়েট। আচ্ছা সো এখানে প্লাসটা হবে না, 0, এত বেগে উপর উঠতেছে, সো এখানে কিন্তু কোনো অ্যাক্সেলারেশন বলা নাই। এটা ভালো কোশ্চেন, এখানে কিন্তু কোনো একটা কশন দিয়ে দিই এখানে, যে তোমরা পড়াশোনা মাথা থেকে দাও, ভালো হয়নি নাকি? চাকাটা একটু সুন্দর করি।
হুম, ঠিক আছে, এখানে ত্বরণ বলে নেই, কশন দিয়ে দিই যাতে পরীক্ষা ভুল না করো। সুন্দর করে দেখো কশন দিয়ে লিখে দিচ্ছি, সতর্কতা। ত্বরণ কিন্তু বলে নেই, বেগে বলছে। তার মানে এখানে ত্বরণ কিন্তু শূন্য। ঠিক আছে, ত্বরণ কিন্তু শূন্য, ত্বরণ কিন্তু শূন্য। তার মানে কি হবে যে 60 × 9.8। এখন বলতে পারো ভাই আপনি এটা কিভাবে ক্যালকুলেট ছাড়া করবেন? করা লাগবে না, কারণ দেখো 60 × 9.8 এটা কি অবশ্যই 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 লেস দেন 600 হবে না? অ্যান্সার কি আমার লেস দেন 600 হবে না? দেখো তো, 60 × 10 হলে কি 600 হইতো, রাইট, 600 হইতো। আমি এখানে 10 দ্বারা মাল্টিপ্লাই করিনি, আমি করছি 9.8 দ্বারা। অ্যান্সার অবভিয়াসলি 600 এর কম হবে। তার মানে দেখো অপশন এখানে দেখো 750, 800, 900 সবগুলো 600 বেশি, একটাই আমাদের 600 এর কম, এটা ক্লিয়ার? এটা এটা একবার, হ্যাঁ ঠিক আছে। তো এইভাবে কিন্তু সুন্দর মতো করা যায়। একটি লিফট 1 মিটার/সেকেন্ড ত্বরণে নিচে নামতেছে, এবার কিন্তু ত্বরণ বলছে, এবার কিন্তু আবার না, ঠিক না, ত্বরণ বলছে। তো ব্যক্তির ভর 65 কেজি হলে তিনি কত বল অনুভব করবেন? সো তোমরা জানো যে F = m × g - a, কারণ সে নামতেছে। সো মাস হচ্ছে 65 কেজি, জি হচ্ছে 9.8, মাইনাস অ্যাক্সেলারেশন হচ্ছে আমার 1, তার মানে 65 × 8.8। এটা ক্যালকুলেটর বসালে তোমরা দেখবে মান হচ্ছে অ্যারাউন্ড 600-র কাছাকাছি হবে। ঠিক আছে, এটা হচ্ছে দেখবে যে ক্লোজ টু 600, দেখে বুঝতেছো? ঠিক আছে, অ্যান্সার যাই আসবে এটা কি 600-এর কাছাকাছি হবে, ঠিক না? 600-এর কাছাকাছি হবে। তো আমার এখানে 600-এর কাছাকাছি একটাই আছে, 572। বাকিগুলো কিন্তু 600-এর কাছাকাছি নাই। যারা ক্যালকুলেটর ইউজ করবে এইচএসসি-তে ডিরেক্ট বসায় দিবে, সমস্যা নেই। বাট মেডিকেলের জন্য মাথায় রাখবা যে যাই আসবে 600-এর কাছাকাছি কোনো একটা মান আসবে, এখানে কাছাকাছি একটাই আছে। ঠিক আছে, এইভাবে কিন্তু বের করা যাবে। 3 কেজি ভরের একটা বস্তুর উপর 10 নিউটন বল প্রয়োগ করলে বস্তুটি 3 মিটার/সেকেন্ড ত্বরণে চলতে থাকে, বস্তুটির উপর ঘর্ষণ বল কত? আচ্ছা, সো আমি আউটপুট কি পাচ্ছি, মানে আমি দিছিলাম 10 নিউটন, বাট পাচ্ছি 10 নিউটন, সেটা দেখতে হবে আগে। আমি পাচ্ছি হচ্ছে F = m × a, বস্তুটার ভর হচ্ছে 3 কেজি, অ্যাক্সেলারেশন হচ্ছে 3 মিটার/সেকেন্ড, তার মানে 9 নিউটন। 9 নিউটন বেগে আগাচ্ছে, কিন্তু আমি 9 নিউটন দিয়েছিলাম, আমি দিয়েছিলাম কত? 10 নিউটন। সুতরাং ঘর্ষণ বল কত হবে? ঘর্ষণ বল হচ্ছে আমি যা দিচ্ছিলাম মাইনাস আলটিমেটলি যেটা আসছে 1 নিউটন। অ্যান্সার হচ্ছে 1 নিউটন। 16 কেজি ভরের একটি বস্তুর উপর 4 সেকেন্ড ব্যাপী 8 নিউটন বল প্রযুক্ত হলো, ভরের বেগের পরিবর্তন কত হবে? এই ফর্মুলাটা আমরা জানি, এটাকে লিখছিলাম যে ডেল mv ইকুয়ালস টু, তোমরা এভাবে বলতে পারো ডেল mv, সরি m ডেল v, ঠিক আছে, কারণ বস্তু ভর তো চেঞ্জ হবে না, ভরবেগটা চেঞ্জ হবে আলটিমেটলি। সো m ডেল v ইকুয়ালস টু f × ডেল t, ডেল t। তো আমার চাইছে হচ্ছে বেগের পরিবর্তন, মানে ডেল ভিটা চাইছে, ডেল ভি সমান সমান f ডেল t ডিভাইডেড বাই ভর বা মাস। আমার ফোর্স কত এখানে? 8 নিউটন, 8 নিউটন, টাইম হচ্ছে 4 সেকেন্ড, আর এখানে আমার ওজন ভর হচ্ছে 16 কেজি, 32 ডিভাইডেড বাই 16, মান আসবে 2 মিটার/সেকেন্ড। খ নাম্বার অ্যান্সার। এরপর আসো যে 10 কেজি ভরের একটি বস্তুর উপর 2F মানের বল প্রয়োগ করার ফলে যদি বস্তুটির ত্বরণ
60 মিটার পার সেকেন্ড হয়, 60 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, এম ভরের একটি বস্তুর উপর 5F মানের বল প্রয়োগ করার ফলে ত্বরণ এত হয়, ভর কত? আচ্ছা, আমাকে দুইটা সিনারিও বলছে। একটা হচ্ছে আমি যদি 2F মান প্রয়োগ করি তখন আমার ত্বরণ হয় 60, মাস হয় 10 কেজি। এম এম তো কনস্ট্যান্ট, মানে A1 বলতে পারি আমরা, ঠিক আছে? ধরো এই বললাম। এখান থেকে আমরা কি পাচ্ছি, আমার বের করা লাগবে যে এফ এর মানটা কত। এফ সমান সমান এম ইন্টু এ ডিভাইডেড বাই 2। এখান থেকে কত পাচ্ছি আমরা, দেখো এম এর মান আমাদের 10 ইন্টু প্রথমবার ত্বরণ ছিল 60, তার মানে 60 ডিভাইডেড বাই 2। তার মানে এফ এর মানটা হচ্ছে 10 ইন্টু 60 বাই 2, ঠিক আছে? হ্যাঁ, 300 নিউটন। সেকেন্ড টাইম আসো। সেকেন্ড টাইম আমি 5F মান প্রয়োগ করছি, 500 মিটার পার সেকেন্ড ত্বরণ হয়েছে। তো আমি এখন এফ এর মানটা কিন্তু জানি। ঠিক আছে, এখন কি করবো আমরা, দেখো এফ ইজ 5F ইকুয়ালস টু এম ইন্টু, এই এমটা কিন্তু 10 কেজি না, এই এমটা হচ্ছে আমি যেটা জানি না, সেকেন্ড টাইম যেটা ইউজ করছিলাম। সেকেন্ড টাইম দেখো কত হচ্ছে আমাদের, তাহলে এম ইজ ইকুয়ালস টু 5 ইন্টু এফ ডিভাইডেড বাই এ। ঠিক আছে, তো এখন হচ্ছে আমাদের 5 ইন্টু এফ, সো 5 ইন্টু 300 ডিভাইডেড বাই 50, 5 by 50, 10, 30 কেজি। আমাদের এটার এম এর মান হচ্ছে 30 কেজি। বুঝতে পারছো, দুটো কেস বলছে, প্রথমবার আমি যখন অ্যাপ্লাই করছি তখন এটা, সেকেন্ড টাইম এটা। তো এখান থেকে আমরা বের করে ফেললাম অ্যান্সারটা। এরপর আসো, 60 কেজি কি বস্তুর উপর কত বল প্রয়োগ করলে 1 মিনিট পর এর বেগ হবে 10 মিটার পার সেকেন্ড। ধরে নিচ্ছি আমার বস্তুটা স্থির ছিল শুরুতে, সো বেগ 0 থেকে 10 হয়েছে। সো তোমরা জানো যে ফিজিক্যালস টু এম এ, বা আমরা এখান থেকে বলতে পারি যে এফ ইজ ইকুয়ালস টু এম ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি। আমাকে বলছে 1 মিনিট পর বেগ কত হবে, কত বল প্রয়োগ করলে, সো এম এ চেয়েছে বেসিক্যালি। ঠিক আছে, সো মাস হচ্ছে আমার 60 কেজি, বল বেগের পরিবর্তন 10, টাইম হচ্ছে 1 মিনিট মানে 60, তো 60 কাটা 10 নিউটন। দশ কেজি একটি ভরের বস্তুর উপর 12 মিটার পার সেকেন্ড বেগে চললে ভর বেগের পরিমাণ, খুবই সোজা কথা, একটু আগে করছি আমরা। এমভি 10 ইন্টু 12 120 করা হয়েছে, একটু আগে সেম ম্যাথটা কিন্তু করা হয়েছে। ঠিক আছে, বুঝছো, অনেকে আবার বলেছে মেডিকেল ভর্তি পরীক্ষা কিন্তু ফিজিক্সে ম্যাথ আসে, বাট খুবই মানে এটা নিয়ে খুব বেশি প্যানিক করে। তুমি যদি একটু খেয়াল করে দেখো মেডিকেল ভর্তি পরীক্ষায় কোন ম্যাথটা আসে, কঠিন না, খুব বেশি কঠিন, অবভিয়াসলি খুবই সহজ। এই ম্যাথ দিয়ে দেখো মেডিকেল আসে, জাস্ট 10 ইন্টু 12 করে দিলে শেষ। ঠিক আছে, এরকম আরো কিছু, মানে এমন না যে কঠিন ম্যাথ দেয় না, একটু বড় ম্যাথ মাঝে মধ্যে দেয়, বাট ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু এরকম থাকে। একক কি, উদাহরণ কি, থিওরি বেস থাকে। ঠিক আছে, থিওরি বেস থাকে, ম্যাথ আসলে সহজ ম্যাথ থাকে। টাফ ম্যাথ তোমাকে 2-1টা দিবে, সেগুলোর জন্য আমরা সলভ করতেছি এখন। ঠিক আছে, কিছু কোশ্চেন টাফ থাকবে, বাট মোটামুটি ধরো 20টার মধ্যে তুমি 15-16টা কোশ্চেন এরকমই পাবা। ঠিক আছে, 15-16টা কোশ্চেন এরকম সহজ থাকবে, 4-5টা কঠিন থাকবে, তো ওগুলো আমরা দেখবো আর কি। ঠিক আছে, দেখো পিচ্ছিল বরফের উপর 1 কেজি ওজনের পাথর 2 মিটার পার সেকেন্ড বেগে চলার পর 10 সেকেন্ড পর ঘর্ষণের ফলে থেমে গেল, ঘর্ষণ বলটা কত? তো আমাকে বলছে থেমে গেল, তার মানে ফাইনাল বেগ 0। আমি যদি অ্যাক্সেলারেশন বের করতে চাই তখন আমার হচ্ছে 2 - 0। দেখো এখানে আমাদের জাস্ট মানটা লাগবে, তো ডিরেকশন নিয়ে প্যারা নেই,
তুমি এখানে 2 - 0 দাও অথবা 0 - 2 দাও, সেম কথাই। 0 - 2 দাও বা 2 - 0 দাও, সমস্যা নেই, 10 সেকেন্ড পর থেমে গেছে। ঠিক আছে, এখানে হচ্ছে আমাদের 1/5 আসবে। ঠিক আছে, এখানে তোমার ডিরেকশন মানে কি বলে প্লাস মাইনাস ম্যাটার করে না, ঠিক না? কারণ ঘর্ষণ বল মানে উল্টো ডিরেকশন থেকে আসতেছে, সেখানে প্লাস দিলাম। আচ্ছা, তো এবার আসে আমাদের কি বলছে যে অ্যাক্সেলারেশন পেয়ে গেলাম, আমার লাগবে হচ্ছে ঘর্ষণ বলটা লাগবে কত। সো বল F = m × a, m কত আমার এখানে 1 কেজি, সো 1 × 1/5, সো 1/5 মানে অ্যাকচুয়ালি 0.2, ঠিক না? সো 0.2 নিউটন, তাই তো হবে না, 0.2 নিউটন। এরপর আসো 1 নিউটন বল সমান কত ডাইন। 1 নিউটন বল সমান আমরা জানো 10⁵ ডাইন। 20 মিটার/সেকেন্ড বেগে চলমান 100 কেজি ভরের একটি ট্রাক এত কেজি ভরের একটি স্থির ট্রাককে ধাক্কা দিয়ে একসাথে যুক্ত হয়ে চলতে থাকলে যে বেগে চলবে তা হলো। এই ম্যাথটা খুবই আমরা একটু বেসিকে যাই। লাইক ধরো জিনিসটা কিরকম, তারা বলতেছে হচ্ছে আমাদের ধরো একটা রাস্তা, ভালো করে দিই, এই ধরো রাস্তা, বাকি থাক, এটার উপর আমার একটা ট্রাক আছে, হচ্ছে গিয়ে M1 আর V1, ঠিক আছে? এটা আরেকটা ট্রাককে ধাক্কা দিছে, যেটা হচ্ছে গিয়ে M2 V2। ধাক্কা দেওয়ার পর দুইটা একসাথে চলতেছে, ঠিক আছে? একসাথে একটা বেগে চলতেছে, একসাথে যে বেগে চলবে সেটা হবে হচ্ছে গিয়ে এই দুইটা মাসের যোগফল, মানে M1 + M2। একসাথে চলার কারণে এদের ফাইনাল যে ভেলোসিটি সেটা কিন্তু সেম, শুরু তো আরেকটা ছিল, বাট ধাক্কা দেওয়ার পর একসাথে যাচ্ছে, তো এদের মাস দুটো যোগ হবে, ভেলোসিটি কিন্তু বেগটা কিন্তু একই থাকবে। যার কারণে দেখো এই ম্যাথটা এরকম যে M1 V1 + M2 V2 = M1 + M2 × V। আমার জাস্ট এই বেগটা চাইছে, তো বেগ সমান কত হবে দেখো, M1 V1 + M2 V2 / M1 + M2 কত আসবে দেখো। M1 ছিল আমাদের 1000 কেজি, তো 1000 কেজি ইন্টু V1 হচ্ছে আমাদের 20 প্লাস 1500। কিন্তু কথা হচ্ছে স্থির ট্রাক মানে 0, মানে 1500 × 0 ডিভাইডেড বাই দেখো M1 + M2। সো M1 ছিল আমাদের 1000, M2 ছিল আমাদের 1500। এখান থেকে আমরা কত পাচ্ছি দেখো, 1000 × 20, তার মানে 20,000 ভাগ হচ্ছে কত 1500 + 1000 মানে 2500, 2500। আচ্ছা, সো 0 আমরা কেটে দিই, 25/200। তোমরা জানো যে 200-কে 25 দিয়ে ভাগ করলে আমরা পাই 8, 4 × 25 = 100, 8 × 25 = 200, তো এটা হচ্ছে 8 মিটার/সেকেন্ড। ক্লিয়ার? আচ্ছা, ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণ কত? সবাই কম বেশি জানো 180 ডিগ্রি, ঠিক আছে? ক্রিয়া এদিকে, প্রতিক্রিয়া ওলা দিকে হবে, তো 180 ডিগ্রি। ক্রিয়া দেখাই না, একটু ভালো নেই, ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে কোণ। স্থির অবস্থা থাকে একটি বস্তু বিস্ফোরণের বলে M1 + M2 ভরের দুটি খণ্ড বিভক্ত হয়, খণ্ড দুটি যথাক্রমে V1 + V2 বেগপ্রাপ্ত হয়, V1 V2 অনুপাত কত? আচ্ছা,
তো আমাকে বলছে যে বিস্ফোরণের আগে ছিল স্থির, মানে m1 v1 প্লাস m2 v2, বিস্ফোরণ হয়ে গেছে, দুই দিকে ছিটকে পড়ছে। সো m1 v1 ইকুয়ালস টু নেগেটিভ m2 v2, সেম কথা, কিন্তু আগে স্থির ছিল ছিঁড়ে পড়ছে, তো দুই দিকে ছিঁড়ে পড়ছে, মানে দুই দিকে জাস্ট ব্যাকগ্রাফট হয়েছে, ছুড়ে পড়ছে। তো আমাকে বলছে v1 আর v2 অনুপাত কত। খুবই সিম্পল কথাবার্তা। যেহেতু বিপরীত দিকে আমরা চাইলে নেগেটিভ মানটা সরাতে পারি, ঠিক আছে, যেহেতু দুই সাইডে দুইটা, আমাকে জাস্ট অনুপাতটা লাগবে। তো লিখে দিচ্ছি বিপরীত দিকে যেহেতু গেছে। আমাদের কি থাকতেছে দেখো, আমাদের থাকতেছে হচ্ছে গিয়ে চাইছে v1 আর v2 অনুপাত। সো v1 divided by v2 equals to m2 by m1, তো দেখো যে m2 by m1, m2 divided by m1। দেখো 5 কেজি ভরের একটি বন্দুক থেকে 20 গ্রাম ভরের একটি গুলি এত মিটার পার সেকেন্ড বেগে ছোড়া হয়, বন্দুকের পশ্চাৎ বেগ কত। সো তোমরা জানো যে এটাও সেম ম্যাথস কাইন্ড অফ, m1 v1 plus m2 v2 equals to 0। এখানে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি যে m1 v1 is equals to negative m2 v2। তো আমাকে চাইছে কি, আমাকে চাইছে বন্দুকের পশ্চাৎ বেগ, মানে v2 চাইছে, v2 সমান সমান m1 v1 divided by m2। এখন বলতে পারো যে আপনি নেগেটিভ কেন সরাই দিচ্ছেন, ওই যে পশ্চাৎ বেগ বলছে, মানে পিছের দিকে কত আসতেছে, সেখানে কিন্তু প্লাস হবে আলটিমেটলি। আচ্ছা, তো আমাকে বলছে m1 v1, সো m কত, m হচ্ছে 20 গ্রাম m1, সো 20 গ্রাম মানে হচ্ছে গিয়ে 20 ডিভাইডেড বাই 1000 ইন্টু v1 হচ্ছে আমাকে বলছে 1000 মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই m2 আমাকে বলছে 5 কেজি। তো আমরা পাচ্ছি 0.2 into 1000 divided by 5, 0.2 মানে কিন্তু 1/5, ঠিক আছে, অথবা তুমি লিখতে পারো যে 1000 divided by, আচ্ছা না, 0.2 হবে, 2 ভুল হয়েছে, 0.02 হবে, কারণ একটা শূন্য কাটা যেত। সো 2/100 হবে 0.02, 0.02, ঠিক আছে, 0.02 2/100 না, আমি 2/100 লিখলাম, যাও 5, ঠিক আছে, মানে 0.02 মানে তো আলটিমেটলি 2/100, সো 2/100। আচ্ছা, তো এখান থেকে আমাদের দুটো শূন্য কাটা 10, সো 20/5, তার মানে আলটিমেটলি আসবে আমাদের 4, সো 4 মিটার পার সেকেন্ড। স্থির অবস্থায় বিপরীত দিকে এটা তো ট্রাই করছি আমরা, ঠিক না, জাস্ট আবার একটু মনে করাই দিচ্ছি, m1 v1 equals to m2 v2, আমাকে বলছে যে v1 by v2, so v1 by v2 is equals to m2 by m1। এটা কিন্তু আগের ম্যাথটাই, তুমি যদি খেয়াল করে দেখো। এবং আরেকটা মজার বিষয় কি জানো, এটা দেখো ঢাবি 19-20, আর আগের কোশ্চেনটা ঢাবি 12-13। তোমরা খেয়াল করছো যে কোশ্চেন ব্যাংক থেকে কিভাবে কোশ্চেন আসে ভার্সিটি ভর্তি পরীক্ষায়। অনেকে হচ্ছে কি ভার্সিটি নিয়ে খুব বেশি টেনশন থাকো, এবার মেডিকেল ভর্তি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছি, আমার মেডিকেলে চান্স না হলে কি হবে। তো মেডিকেল ভর্তি পরীক্ষার সাধারণভাবে যেটা হয় যে আমরা ট্রাই করি যে ভার্সিটিগুলো দিয়ে ফোকাস করতে মেডিকেলের পরে, কারণ বুয়েট অনেকে থাকে বুয়েট মেডিকেল একসাথে প্রিপারেশন নেয়, যারা বুয়েট প্রিপারেশন নেয় তারা কিন্তু মেডিকেল পরীক্ষাটা দেয়। আর মেডিকেলে যারা পরীক্ষা দেয় তাদের ক্ষেত্রে মানে একটা হীনমন্যতা কাজ করে যে ভাই আমি তো মেডিকেলে পড়তেছি, আমার তো বুয়েটে চান্স নাই, ঠিক না, একটা পাথ চুজ করে নিছি, ইঞ্জিনিয়ারিং পাথ কমপ্লিটলি ডিফারেন্ট। তো সেক্ষেত্রে অনেকে ভয় থাকে যে আমার কি ভার্সিটিতেও হবে কিনা। কথা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রিপারেশনে তোমার ভার্সিটির বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্সের মোটামুটি হবে,
মানে ম্যাথ পার্টটা বাদ দিয়ে, আর ইংলিশ তুমি পারো, জি ইংলিশ তুমি পারো। সো বিষয়টা হচ্ছে গিয়ে তোমার এখন জাস্ট একটু ম্যাথ প্র্যাকটিস করতে হবে ভার্সিটির জন্য। আর এই জন্য যেটা করবা, ভার্সিটির টাইপ ওয়াইজ কোশ্চেন ব্যাংক সলভ। ভার্সিটিতে দেখবে যে কিছু টাইপের ম্যাথ বারবার আসে, লাইক তোমার একটা প্যাটার্ন ফলো করে কিছু টাইপের ম্যাথ আসে, ঠিক আছে? তো তোমার জাস্ট ওই টাইপগুলো করতে হবে ভালোভাবে। তো আমাদের ভার্সিটি স্টেশন যুক্ত হচ্ছে, জানো কিনা, ডিএমসি স্টেশনের থেকে আমাদের একটা এক্সটেনশন, আমাদের একটা প্ল্যাটফর্ম লাইক ভার্সিটি স্টেশন। সো তোমরা যারা ভার্সিটি প্রিপারেশনের জন্য আসো বা ভার্সিটি প্রিপারেশন নিতে চাও, মেডিকেল প্রিপারেশনের পাশাপাশি তোমরা কিন্তু ভার্সিটি স্টেশনে যুক্ত হতে পারো। আচ্ছা, দেখছি অলরেডি ঢাবি 12-13 এবং এই কোশ্চেনটাই দেখো সেম দিছে। নর্মালি একটু চেঞ্জ করে, মানে প্যাটার্ন চেঞ্জ করে, মান টান চেঞ্জ করে, বাট এখানে মান চেঞ্জ করার কিছু নাই। সো দেখো কিন্তু হুবহু দিয়ে দিয়েছে কোশ্চেনটা, ঠিক আছে? এখন আমি বলতেছি সব কোশ্চেন ব্যাংক থেকে আসবে, বাট একটা তুমি যদি সব টাইপ করে যাও, সবগুলো টাইপ করে ফেলো, তো দেখবা যে মোটামুটি হাফ তো আসবে, 50-60% কোশ্চেন দেখবা প্রায় কাছাকাছি চলে আসে। আচ্ছা, বাকি পার্টগুলোর জন্য একটু প্রিপারেশন নিতে হবে, বাট এই তো। সো ওটা হয়ে গেল আমাদের। নেক্সটে আসো। 16 কেজি একটি বোমা বিস্ফোরিত হয়ে 4 কেজি 12 কেজি দ্বিখণ্ড হলো। 12 কেজি ভরের বেগাতে হলে অনুটুকরোটির গতিশক্তি কত? তো আসলে ওটা দেখি। এটা ধরো আমার একটা 16 কেজির ভর ছিল এরকম, তাহলে 12 কেজি হয়েছে, আর ধরো 4 কেজি হয়েছে। ধরো আমার ছিল 16 কেজি, 12 আর 4 হয়েছে। আমাকে বলছে যে একটার বেগ দেওয়া আছে, লাইক 12 কেজি যেটা ছিল সেটার বেগ হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। এটার বেগ কত, ঠিক আছে? বাবা রেট বলছে এটা গতিশক্তি কত, রাইট? তো এবার আসো যে এটার ফর্মুলা আমরা জানো, সেম জিনিস, m1v1 প্লাস m2v2 ইকুয়াল টু 0। আমার এখানে যেহেতু জানো আগে পরে গতিশক্তি সংরক্ষিত থাকবে, m1v1 ইকুয়ালস টু m2v2 নেগেটিভ m2v2। সিমিলারলি আমরা যেহেতু বিস্ফোরণের দুই দিকে চলে গেছে, সো আমরা এটার নেগেটিভ মান বাদ দিলে সমস্যা নেই, জাস্ট আমাদের মানটা লাগবে, দিক লাগবে না। তো এবার আসো আমরা লাগবে v2 মেনলি। v2 সমান সমান m1v1 ডিভাইডেড বাই m2। তো এখানে আমার m1 কত, 12 কেজি, তার ভর হচ্ছে কি 4 মিটার পার সেকেন্ড, আর m2 হচ্ছে আমার 4 কেজি, ঠিক আছে? তার মানে দ্বিতীয় যে বস্তু ছিল তার বেগ হচ্ছে 12 মিটার পার সেকেন্ড, রাইট? তো আমরা কিন্তু এখানে বেগ বসে থাকলে চলবে না, আমরা কিন্তু বেগ চাই নাই, আমার চাইছে গতিশক্তি, ঠিক আছে? আমার চাইছে কি গতিশক্তি। আমার এখানে গতিশক্তি আনা লাগবে, নেই। তো গতিশক্তির জন্য কি করবো দেখো, হাফ এম ভি স্কোয়ার, হাফ ইন্টু ম্যাস হচ্ছে আমার 4 ইন্টু 12 স্কোয়ার, হাফ ইন্টু 4 মানে 2 ইন্টু 12। তোমরা জানো যে 12 স্কোয়ার করলে আমরা পাই 144, 44, ঠিক আছে? তো এখানে কত পাচ্ছি আমরা পাচ্ছি 288 জুল। সেটা হচ্ছে 288 জুল। এরপর আসো যে কোনো বস্তু জড়তা ভ্রামক নির্ভর করে এর ভর এবং ঘূর্ণন উপর, ঠিক আছে? তোমরা জানো সঙ্গে আর কি, জড়তা ভ্রামক নির্ভর করে ভর এবং ঘূর্ণন উপর ভ্রামক নির্ণয় করে। সমকোণিক বেগে আবর্তনরত কোনো দৃঢ় বস্তুর গতিশক্তি ও জড়তা ভ্রামকের অনুপাত। আচ্ছা, সো ইকে ইজ ইকুয়ালস টু হাফ আই ওমেগা স্কয়ার, ঠিক আছে? সো দেখো যে ইকে ইজ ইকুয়ালস টু হাফ আই ওমেগা স্কয়ার। তো আমার চাইছে হচ্ছে গতিশক্তি জড়তা ভ্রামকের অনুপাত। সো গতিশক্তি ডিভাইডেড বাই জড়তা ভ্রামক, মানে দুই পাশে নিয়ে আসলাম, বা তুমি চাইলে দুই পাশে রাখতে পারো, যে তোমার যেটা চাইছে এখানে। গতিশক্তি বাই জড়তা ভ্রামক সমান সমান ওমেগা স্কয়ার ডিভাইডেড বাই 2। তো তুমি যদি খেয়াল করো এটা কি কৌণিক বেগ না রৈখিক বেগ?
কৌণিক বেগ, ওমেগা হচ্ছে কৌণিক বেগ। একটু লিখে দিই কোনটাকে এখানে তোমরা বুঝতে পারো। আইটা হচ্ছে এখানে জড়তার ভ্রামক। যদি তোমরা এইচএসসি করছো এগুলো এইচএসসি লাইফে, স্টিল যারা যেসব স্টুডেন্টরা এখনো মনে করো যে চ্যাপ্টার এখন পড়ো নাই বা হয় পড়া হয় না, এইচএসসি দিচ্ছ মেডিকেল অ্যাডমিশনের জন্য না, এটা কিন্তু আমাদের প্লেলিস্টে কিন্তু লাইক এইচএসসি মেডিকেল সবই হবে তোমার অনুশীলনী সলভের যে প্লেলিস্টটা। তো আমি যারা হচ্ছে এখন চ্যাপ্টারটা করো না ওদের জন্য লিখে দিচ্ছি। ওমেগাকে বলা হয় কৌণিক ভরবেগ, সরি কৌণিক বেগ, ঠিক আছে? যারা আপনি এটা করছো তারা অলরেডি জানো এগুলো কোনটা কি, বাট আমি তো লিখে দিলাম যারা অ্যাকচুয়ালি এখন করো না তাদের জন্য। তো খেয়াল করো যে গতিশক্তি কি, গতিশক্তি আর জড়তার ভ্রামকের অনুপাতটা কি? কৌণিক বেগের বর্গের সমানুপাতিক না? কৌণিক বেগের বর্গের সমানুপাতিক, কৌণিক বেগের বর্গের সমানুপাতিক। ক্লিয়ার? আচ্ছা, জড়তার ভ্রামকের একক কোনটি? তোমরা জানো যে জড়তার ভ্রামকের সূত্রটাই যে I is equals to mr স্কয়ার। তো এখানে এমটা হচ্ছে গিয়ে কেজি, আর হচ্ছে গিয়ে লেন্থ, সো mr স্কয়ার, কেজি মিটার স্কয়ার। জড়তার ভ্রামকের মাত্রা, সো একটু দেখছো যে কেজি মিটার স্কয়ার, তার মানে কি মাস ইন্টু লেন্থ স্কয়ার ml স্কয়ার। কোন বস্তুর চক্রগতির ব্যাসার্ধ নিচের কোনটি? আচ্ছা, এটার ফর্মুলা তোমাকে বলি। এটার ফর্মুলা হচ্ছে I is equals to m k স্কয়ার। এখানে কেটাই হচ্ছে মেইনলি চক্রগতির ব্যাসার্ধ, এটা হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ। ক্লিয়ার? সো এখানে এমটা মাস বুঝতে পারতেছো। তো আমার কাছে চক্রগতির ব্যাসার্ধ কোনটি? এখান থেকে আমরা বলতে পারি যে কে স্কয়ার ইকুয়ালস টু আই ডিভাইডেড বাই এম। সেখান থেকে বলা যায় কে ইকুয়ালস টু রুট ওভার আই ডিভাইডেড বাই এম। ক্লিয়ার? সো দেখো কে ইকুয়ালস টু রুট ওভার আই ডিভাইডেড বাই এম, তো অ্যান্সার। একটি চাকার জড়তার ভ্রামক যদি 5 কেজি মিটার স্কয়ার হয়, চাকাটি এত ঘূর্ণন গতিশক্তি উৎপন্ন করতে কত কৌণিক বেগে ঘুরতে হবে? তো এটা জানো যে ইকে ইকুয়ালস টু হাফ আই ওমেগা স্কয়ার। এখানে আই কি? আই জড়তার ভ্রামক, লিখে দিই যদিও। আইটা হচ্ছে জড়তার ভ্রামক, ইংলিশে বলে মোমেন্ট অফ ইনার্শিয়া। ওমেগাটা হচ্ছে এখানে বেসিক্যালি কৌণিক বেগ। আমরা চাইছি কি কৌণিক বেগ কত কত হতে হবে, রাইট? তো আসলে আমরা দেখি কৌণিক বেগ কত হতে হবে। হাফ, ভ্রামক বলছে আমাকে 5, ঘূর্ণন গতি 10 টু দি পাওয়ার 5 ওমেগা স্কয়ার। এখান থেকে আমরা কি বলতে পারি দেখো, এখান থেকে আমরা বলতে পারি যে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5 ইকুয়ালস টু ওমেগা স্কয়ার। ওমেগা সমান সমান রুট ওভার, দেখো 2/5, তো 2/5 মানে হচ্ছে 0.4, 2/5 মানে 0.4, ঠিক আছে? ইন্টু 10 টু দি পাওয়ার 5 দেওয়া আছে, সবাই জানো। তো এখন খেয়াল করো আমরা কি করতে পারি এখানে 0.4 ইন্টু 10 টু দি পাওয়ার 5, তার মানে কি? তার মানে 4 ইন্টু 10 টু দি পাওয়ার 4, রাইট? খেয়াল করছো 0.4 মানে কি 4/10 না? সো হাফ হয়ে যাবে, মানে এক ঘরে এদিকে চলে আসবে। সো 10 টু দি পাওয়ার 4, এটার রুটটা এখন বলতে পারবে আপনি কিভাবে করবেন। 4 এর রুট হচ্ছে গিয়ে 2, আর 10 টু দি পাওয়ার 4 এটার রুট হচ্ছে গিয়ে 10 টু দি পাওয়ার 2, ঠিক আছে?
সো এটা কত আসবে আমাদের? এটা আসবে আমাদের 200। আমি বলতে পারবো ভাই এটা কি হয়? এটা হয়। কিভাবে হয় তোমাকে একটা শর্টকাটে দেখাই। যখন দেখবা যে ধরো আমি 1600 রুট করবো, লাইক 1600 রুট করবো, আমাকে এটা করতে বল, তুমি করবে কি জানো? তুমি হচ্ছে লিখবা রুট ওভার 16 ইন্টু 100। এবার দুইটা রুট করবা, লাইক রুট 16 আর রুট 100 দুই রুট হবে। 16 রুট হচ্ছে আমরা জানি 4, আর 100 রুট হচ্ছে কি 10, তার মানে এটা হচ্ছে কি 40। ক্লিয়ার? সিমিলার ওয়েতে আরো করা আছে। তো তোমাকে বলছে এটা করতে, লাইক রুট ওভার 36 1 2 3 4। ঠিক আছে, ধরো তোমাকে এটা বলছে, তুমি করবে কি, তুমি লিখবে হচ্ছে রুট ওভার 36 ইন্টু 10 টু দি পাওয়ার 4, চারটা আছে। সো রুট 36 ইন্টু রুট ওভার 10 টু দি পাওয়ার 4, 10 টু দি পাওয়ার 4 রুট ওভার 10 টু দি পাওয়ার 2, তার মানে 6 ইন্টু 10 টু দি পাওয়ার 2, তার মানে 600। সো এভাবে কিন্তু রুট করা যায়। ক্লিয়ার? আমরা কিন্তু বেসিক্যালি ওই কাজটাই করছি এখানে। সো অ্যান্সার হচ্ছে 200 রেডিয়ান পার সেকেন্ড, 200 রেড পার সেকেন্ড। দেখো, এম ভরের একটি আর ব্যাসার্ধের চাকতি তার কেন্দ্র দিয়ে লম্বভাবে গমনকারী কোনো অক্ষের সাপেক্ষে ঘুরছে, চাকতির জড়তার ভ্রামক কত? আচ্ছা, এটা চাকতি আকাশ লাগে আঁকি। এটা জেনে রাখো, যদি একটা চাকতি ধরো, এটা চাকতি, চাকতির কেন্দ্র দিয়ে কিছু গেলে, ডাবল দেখে নি, একটা চাকতি, ঠিক আছে? ভালো আসছে। আচ্ছা, এই চাকতির যদি কেন্দ্র দিয়ে যায়, যদি কেন্দ্র দিয়ে পাস করে, ঠিক আছে, তখন তার ফর্মুলা হচ্ছে এম আর স্কোয়ার ডিভাইডেড বাই 2। যদি দেখো চাকতির ধরো এই ব্যাসার্ধ বরাবর পাস করছে, এই বরাবর, তখন এটার ফর্মুলা হচ্ছে এম আর স্কোয়ার ডিভাইডেড বাই 4। ক্লিয়ার? দুটো ফর্মুলা, একটা আমি কি বলছি, কেন্দ্র দিয়ে পাস করছে, আর এটা হচ্ছে ব্যাসার্ধ বরাবর পাস করছে। ঠিক আছে, চাকতি দুটো ফর্মুলা, কেন্দ্র দিয়ে পাস করলে সেটা হচ্ছে কি এম আর স্কোয়ার বাই 2, আর ব্যাসার্ধ দিয়ে পাস করলে সেটা হচ্ছে এম আর স্কোয়ার বাই 4। আমাকে বলছে কেন্দ্র দিয়ে, সেটা হচ্ছে কি এম আর স্কোয়ার ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এই ফর্মুলা ইউজ করলে হয়ে যাবে। ঘূর্ণন গতিশক্তি ই, ভ্রামক এত, কৌণিক বেগ এত, পরস্পর সম্পর্ক তোমরা জানো গতিশক্তির ফর্মুলা ইজ ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। যেহেতু এটা ঘূর্ণন, সো ইজ ইকুয়ালস টু হাফ আই ওমেগা স্কোয়ার, এই যে হাফ আই ওমেগা স্কোয়ার। আচ্ছা, পাতলা বৃত্তাকার চাকতির চক্রগতির ব্যাসার্ধ কত? এখানে আমার কি বলছে, আমার কিন্তু বলে না যে কেন্দ্র নাকি লাইক ব্যাসার্ধ দিয়ে গেছে। আমরা ধরলাম কেন্দ্র, যেহেতু কিছু বলে নাই, না বললে কেন্দ্র ধরে নেব আমরা। এম কে স্কোয়ার ইকুয়ালস টু এম আর স্কোয়ার ডিভাইডেড বাই 2। যদি আমাকে বলে ব্যাসার্ধ বরাবর গেছে, তখন আমরা 4 দিতাম, যেহেতু আমার কিছু বলে নাই, আমি কেন্দ্রই ধরে নিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, সো পাতলা বৃত্তাকার চাকতির চক্রগতির ব্যাসার্ধ, সো চক্রগতির ব্যাসার্ধ হচ্ছে কে, সো এখানে বলতে পারি যে কে স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার ডিভাইডেড বাই 2। এম কাটা চলে যাবে, এখান থেকে বলা যায় কে ইকুয়ালস টু আর বাই রুট 2। দেখো আজ আর বাই রুট 2,
কে ইকুয়ালস টু r/√2। একটি লৌহ বলয় আনুভূমিক মসৃণ তলে ওমেগা সমকোণিক বেগে ঘুরে চলছে, ভর এত, ব্যাসার্ধ এত, মোট গতিশক্তি কত? তো এখানে আমাকে কি বলছে একটু খেয়াল করি আমরা। আমাকে বলা হয়েছে একটি আনুভূমিক তলে একটা লৌহ বলয় ঘুরে চলতেছে, ঠিক আছে? ধরো লৌহ বলয় এটা গড়ায় চলতেছে। এইখানে দুইটা গতি কাজ করতেছে, একটা হচ্ছে আমাদের এই লৌহ বলয়টার লাইক কৌণিক যে গতিটা আছে এটা, আরেকটা হচ্ছে এটা রৈখিক গতি কাজ করতেছে, আর এটার কৌণিক গতি কাজ করতেছে, দুইটা গতি কাজ করতেছে। সো আমি যদি লিখি এখানে যে কৌণিক প্লাস রৈখিক, এটা হচ্ছে এটার মোট কি বলে মোট গতিশক্তি, ঠিক আছে? কৌণিক যে গতি আছে সেটা আর রৈখিক গতি সেটা, দুইটা গতি এখানে কাজ করতেছে। সো কৌণিকের জন্য আমরা জানি যে হাফ আই ওমেগা স্কোয়ার, আর রৈখিকের জন্য হচ্ছে আমাদের হাফ এম ভি স্কোয়ার। আই ইকুয়ালস টু কি? আই ইকুয়ালস হচ্ছে গিয়ে এম ইন্টু আর স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার প্লাস হাফ এম ভি স্কোয়ার, ভি সমান সমান ওমেগার হোল স্কোয়ার সমান সমান পাচ্ছি যে হাফ এম ওমেগা স্কোয়ার আর স্কোয়ার প্লাস হাফ এম ওমেগা স্কোয়ার আর স্কোয়ার। ঠিক আছে, তোমরা জানো যে ওমেগা সমান সমান ভি বাই আর, সেখান থেকে আমরা জানি যে ভি সমান সমান ওমেগা আর, তো সেখানে জাস্ট মানটা বসেছে এখানে। ক্লিয়ার? তো হাফ এম ওমেগা স্কোয়ার আর স্কোয়ার ইন্টু হাফ প্লাস হাফ এম ওমেগা স্কোয়ার আর স্কোয়ার, দুটো যোগ করলে আমরা পাচ্ছি যে এম ওমেগা স্কোয়ার আর স্কোয়ার। সো অ্যান্সার হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর স্কোয়ার। ক্লিয়ার? পরের ম্যাথে আসো যে ঘূর্ণায়মান বস্তুর গতিশক্তি কত? তোমরা জানো যে হাফ আই ওমেগা স্কোয়ার টার্গেট করছে এটা, ঠিক না? হাফ এম ভি স্কোয়ারের জায়গায় এম এর জায়গায় তোমরা ভ্রামক ভ্রামকটা লিখবা, আর ভেলোসিটি বেগের জায়গায় কৌণিক বেগ লিখতে হবে, রৈখিক বেগের জায়গায় কৌণিক বেগ। 5 কেজি ভর এত ব্যাস বিশিষ্ট বেলুনের এত কৌণিক বেগ কত হলে গতিশক্তি কত হবে? আচ্ছা, বেলুনের ক্ষেত্রে তোমাকে বলি, বেলুন যদি আমরা একটু আগে ট্রাই করি, দেখো এটা কি হয়, দেখো বেলুন আগে ট্রাই করি। ঠিক আছে, ধরো আমাদের বেলুন এই মাঝ বরাবর যদি যায়, তখন সেটা হয় হচ্ছে I is equals to half m r square। একটু বক্স করে দিই, I is equals to half m r square। আমাকে বলছে কি, দেখো গতিশক্তি চাইছে, ঠিক না? তো গতিশক্তির ক্ষেত্রে কি করবো আমরা, দেখো E is equals to half I omega square প্লাস হাফ এম ভি স্কোয়ার, কারণ দেখো এটা গড়াচ্ছে, কৌণিক বেগে গড়াচ্ছে ভাবে, তার মানে একটা কৌণিক গতি আছে, একটা রৈখিক গতিও কিন্তু আছে। তো এই দুটো যোগ করলে কত আসবে দেখো, হাফ আই এর মান হচ্ছে এম আর স্কোয়ার, সো এম আর সরি আই এর মান হচ্ছে হাফ এম আর স্কোয়ার, সো হাফ ইন্টু হাফ এম আর স্কোয়ার ওমেগা স্কোয়ার প্লাস হাফ এম আর স্কোয়ার ওমেগা স্কোয়ার। তার মানে এখানে দেখো তুমি মান বসাবো, ঠিক আছে? এবার 1/4 ইন্টু এম এর মান হচ্ছে 5 কেজি, আর স্কোয়ারের মান হচ্ছে 0.25 এর স্কোয়ার, ওমেগা স্কোয়ারের মান হচ্ছে 50 স্কোয়ার প্লাস হাফ
মান বসাবা, ঠিক আছে? তোমরা একটা মান বসে ক্যালকুলেটর ইউজ করবা, ক্যালকুলেটর ইউজ করে যা আসবে সেটাই অ্যান্সার। এটা আসলে হাতে কলমে করা কোনোভাবে সম্ভব না, দেখেই বুঝতেছো। আমি জাস্ট তোমাকে নিয়মটা বলে দিলাম, লাইক কি কি হবে, কি কি ভাবে করবা, বাট আলটিমেটলি মানটা তোমার ক্যালকুলেটরে বসাবা, যা আসবে সেটাই অ্যান্সার। এটা তোমরা নর্মালি মেডিকেলে দিবে না, ঠিক আছে? এত বড় ক্যালকুলেশন দেয় না সাধারণত, কিন্তু এইচএসসির জন্য ইম্পর্টেন্ট। এইচএসসিতে কিভাবে করবে দেখাই দিচ্ছি, তোমরা জাস্ট ক্যালকুলেটরে বসাই দিবা। কোনটি জড়তার ভ্রামকের সমান্তরাল অক্ষ উপপাদ্য? প্যারালাল অ্যাক্সিস থিওরেম, তোমরা জানো, আইজি প্লাস এমএচ স্কয়ার, এটা হচ্ছে প্যারালাল অ্যাক্সিস থিওরেম। একটি চাকায় জড়তার ভ্রামক এত, চাকাটিতে 10 রেডিয়ান পার সেকেন্ড কৌণিক ত্বরণ সৃষ্টি করতে কত টর্ক প্রয়োগ করতে হবে? তো টর্কের ক্ষেত্রে আমরা জানি যে টাউ ইকুয়ালস টু আই আলফা। কোনটা কি জিনিস? এখানে টাউটা হচ্ছে কি টর্ক, আই হচ্ছে কি জড়তার ভ্রামক, অ্যালফাটা হচ্ছে বেসিক্যালি কৌণিক ত্বরণ। ঠিক আছে? তো এখানে দেখো টাউ ইকুয়ালস আই আলফা, তো আমার হচ্ছে কি 10 কেজি পার মিটার স্কয়ার, 10 রেডিয়ান পার সেকেন্ড, 10 ইন্টু 10 সমান 100 নিউটন মিটার, 100 নিউটন মিটার। ক্লিয়ার? এরপর আসো, টর্কের মাত্রা কোনটি? সো টর্কের একটা ফর্মুলা আমরা জানি, তো ফর্মুলা লিখে দিচ্ছি এখানে, যে টাউ ইকুয়ালস টু আর ক্রস এফ। আর হচ্ছে লেন্থ, সো সরি এল, ফোর্স হচ্ছে মাস ইনটু অ্যাক্সেলারেশন, সো এল টি ইনভার্স 2। ঠিক আছে? সো টাওয়ার ক্ষেত্রে আসবে কত? এম এল স্কয়ার টি ইনভার্স 2, এম এল স্কয়ার টি ইনভার্স 2 হবে অ্যান্সার। ক্লিয়ার? এই ফর্মুলাটা মাথায় রেখো। একটি চাকা জড়তার ভ্রামক এত, চাকাটি প্রতি মিনিটে এতবার ঘুরছে, কৌণিক ভরবেগ কত হবে? তো দেখো জড়তার ভ্রামক আমাকে বলে দিছে 2 কেজি মিটার স্কয়ার, আর কি বলছে আমাকে? প্রতি মিনিটে 30 বার ঘুরছে। এখান থেকে আমি ওমেগাটা বের করে ফেলতে পারি। ওমেগা সমান সমান কত? 2 পাই এন ডিভাইডেড বাই টি। কতবার ঘুরতেছে? 30 বার। সো 2 পাই ইন্টু 30, কয় মিনিটে? 1 মিনিটে, মানে 60 সেকেন্ডস। 30 বাই 60 মানে হাফ, মানে এখানে থাকছে আমার পাই। ঠিক আছে, ওমেগা মানটা আমরা পেয়ে গেলাম। আমাকে বলছে কৌণিক ভরবেগ কত। তোমরা জানো যে কৌণিক ভরবেগের মানটা হচ্ছে আই ওমেগা। সো আই এর মানটা আমাকে বলে দিয়েছে 2, ওমেগা মান হচ্ছে পাই, সেটা হচ্ছে 2 পাই। ঠিক আছে? সেটা হচ্ছে আমাদের 2 পাই। কোন কণার টর্ক শূন্য হয় তখন নিচের কোণ রাশিটি ধ্রুবক হয়। আচ্ছা, এটা হচ্ছে কৌণিক ভরবেগ শূন্য হবে, এটাও কিন্তু নিউটনের ল। আমরা একটু পড়ছিলাম না যে রৈখিক ভরবেগের ক্ষেত্রে যদি বল কোনো মানে বাহ্যিক বল প্রয়োগ করা না হয় তাহলে ভরবেগ একই থাকে, ঠিক না? সিমিলারলি কোনো বাহ্যিক টর্ক প্রয়োগ না করা হলে কৌণিক ভরবেগ একই থাকবে।
ঠিক আছে, যদি তুমি কোনোভাবে বাহ্যিক টর্ক যদি শূন্য হয় তাহলে কৌণিক ভরবেগ একই থাকবে, কৌণিক ভরবেগ একই থাকবে। মানে এটা বেসিক্যালি রৈখিকের জায়গায় কৌণিক লিখবা, মানে রৈখিক বেগে যেটা ছিল সেম জিনিস, ঠিক না? জানো যে কৌণিক বলটা অ্যাকচুয়ালি টর্ক। তো নিউটনের গতিসূত্রের নিচের কোণ সম্পর্কটি সঠিক। আচ্ছা, সো এটা হচ্ছে এল, এল মানে হচ্ছে কৌণিক ভরবেগ। সো কৌণিক ভরবেগ সমান সমান হচ্ছে আর ক্রস পি, কৌণিক ভরবেগ সমান সমান আর ক্রস পি। টর্ক ভ্রামকের সম্পর্ক কোনটি? তোমরা জানো যে একটু আগে লিখছিলাম যে টাউ ইকুয়ালস টু আই আলফা। তো এর মধ্যে সম্পর্কটা হবে এই যে টাউ ইকুয়ালস টু আই আলফা, ডিরেক্ট সূত্র আর কি। বৃত্তীয় গতির ক্ষেত্রে কৌণিক ভরবেগের রাশি কোনটি? তো তোমরা জানো কৌণিক ভরবেগ সমান সমান হচ্ছে গিয়ে আই ওমেগা, আই সমান সমান হচ্ছে গিয়ে এম আর স্কোয়ার। কৌণিক ভরবেগ সমান সমান হচ্ছে আই ওমেগা, আই সমান সমান এম আর স্কোয়ার, ওমেগা তো আছেই, সো এম আর স্কোয়ার ওমেগা, এম আর স্কোয়ার ওমেগা। এম ভরের একটি বস্তু ধ্রুববেগে এক্স অক্ষে সমান্তরালে গতিশীল, মূল বিন্দু সাপেক্ষে কৌণিক ভরবেগ। জিনিসটা দেখি কি বলছে। এই ধরো একটা অ্যাক্সিস, ধরো ওয়াই অ্যাক্সিস, এটা ধরো এক্স অ্যাক্সিস, ঠিক আছে? এখান ধরো এক্স অক্ষ, এক্স অক্ষে সমান্তরালে ধ্রুববেগে গতিশীল, মানে এদিকে মূল বিন্দু সাপেক্ষে কৌণিক ভরবেগ। তো এটা কিন্তু স্ট্রেইট যাচ্ছে, এখানে কোনো মূল বিন্দু যেটা এটাতে কোনো কোণ তৈরি হচ্ছে না। তো মূল বিন্দু সাপেক্ষে এটা কৌণিক ভরবেগ কিন্তু শূন্য, কারণ কৌণিক কোনো বেগই নেই এখানে, কৌণিক কোনো বেগই চলতেছে না এখানে, জাস্ট স্ট্রেইট রৈখিক বেগে চলতেছে, ঠিক না? কৌণিক ভরবেগের একক কোনটি? তো একটু আগে আমরা দেখছি কৌণিক ভরবেগ কি, আই ওমেগা, তার মানে কি এম আর স্কোয়ার ওমেগা, ঠিক আছে? আর এম এর জন্য একটা এভাবে হবে না, দাদা এই ফর্মুলা বের করা লাগবে, এটা তো সহজ। এটা আমরা দেখছো কি যে আই ইকুয়ালস টু আর ক্রস পি, এল ইকুয়ালস টু আর ক্রস পি, রাইট? কৌণিক ভরবেগ সমান সমান আর ক্রস রৈখিক ভরবেগ। তো এখানে আর এর জন্য আমরা জানি আর এর জন্য মিটার, রৈখিক ভরবেগের জন্য কি, রৈখিক ভরবেগের জন্য মাস ইনটু ভেলোসিটি, মানে কেজি মিটার পার সেকেন্ড, তার মানে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, ক্লিয়ার? আচ্ছা, কৌণিক ভরবেগের মাত্রা সমীকরণ সেম জিনিস, দেখো কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, কেজির জন্য মাস, মিটার স্কোয়ার মানে লেন্থ স্কোয়ার, এম এল স্কোয়ার টি ইনভার্স 1, এই যে এম এল স্কোয়ার টি ইনভার্স 1। টর্কের একক, টর্ক কি বলছিলাম, টাউ, টাউ সমান সমান আর ক্রস এফ, আর এর জন্য কি মিটার, নিউটন, তার মানে বলতে পারো নিউটন মিটার। সো টর্কের একক কি হচ্ছে আমাদের নিউটন মিটার। টর্কের অপর নাম, টর্কের অপর নাম হচ্ছে মেইনলি ঘূর্ণন বল, ঘূর্ণন বল, ঠিক আছে? ঘূর্ণন বল কি বলা হয়, টর্ক। যদি অবস্থান ভেক্টর আর হয়, ভরবেগ পি এবং প্রযুক্ত বল এফ হয়, কৌণিক ভরবেগ ও টর্কের রাশিমালা। আচ্ছা, সো কৌণিক ভরবেগের রাশিমালা হচ্ছে এল ইকুয়ালস টু আর ক্রস পি, আর টর্কের রাশিমালা হচ্ছে টাউ ইকুয়ালস টু আর ক্রস এফ। সো দেখবো হচ্ছে আর প্লাস পি, আর ক্রস পি, আর ক্রস এফ, কোন নাম্বারটা? নৃত্যশিল্পী আইজগত ভ্রামক নিয়ে উলম্ব অক্ষে চারদিকে 20 রেডিয়ান পার সেকেন্ড কৌণিক বেগে ঘুরতেছে। আচ্ছা, সো এটা দেখো কি বলছে, চেঞ্জ করে 10 করতে নতুন ভ্রামক কত হবে? সো এটা হচ্ছে I1 ওমেগা 1 ইকুয়ালস টু I2 ওমেগা 2। এখান থেকে বলা যায় I2 ইজ ইকুয়ালস টু I1 ওমেগা 1, কোনটা চেঞ্জ হলো? এটা কিন্তু বেসিক্যালি তোমার ওই যে তোমরা করছো না M1 V1 ইকুয়ালস টু M2 V2 এতক্ষণ ধরে, ওইটারই জাস্ট কৌণিক কথাবার্তা বলছে, সেম জিনিস, একদম সেম জিনিস। আচ্ছা, তো এখন দেখো I2 এর মান কত আমাদের,
ও আই টু লাগবে। সো I1 আর ওমেগা 1 শুরুতে ছিল 20 I ডিভাইডেড বাই ওমেগা 2, মানে এখন 10 রেডিয়ান পার সেকেন্ড হয়েছে, ডিভাইডেড বাই 10, তার মানে অ্যান্সার হবে হচ্ছে গিয়ে 2 বা হচ্ছে কি 2I, সরি 2I, 2I। ঠিক আছে, পরেরটা দেখো যে নিজ ঘূর্ণনের সাপেক্ষে দুটি বস্তু জড়তা ভ্রামক I এবং 2I যদি গতিশক্তি সমান হয় কৌণিক ভরবেগের অনুপাত কত বলছে। গতিশক্তি সমান, ঘূর্ণন গতিশক্তি সমান, তার মানে কি? তার মানে হচ্ছে হাফ I ওমেগা স্কয়ার ইকুয়ালস টু হাফ টুয়াইস I ওমেগা স্কয়ার। ধরো এটা ওমেগা 1, এটা ওমেগা 2, ঠিক আছে। হাফ I ওমেগা 1 স্কয়ার ইকুয়ালস টু হাফ টুয়াইস I ওমেগা 2 স্কয়ার, কারণ গতিশক্তি সমান বলছে আমার, ঘূর্ণন গতিশক্তি। হাফ হাফ বাদ দাও, I বাদ দাও, সো আমি কত পাচ্ছি এখানে? ওমেগা 1 স্কয়ার ইকুয়ালস টু 2 ওমেগা 2 স্কয়ার। তাদের অনুপাত চাইছে আমাকে, সো ওমেগা 2 ডিভাইডেড বাই ওমেগা 1 স্কয়ার পাশে নিয়ে আসলাম ইকুয়ালস টু হাফ, রাইট। সেখান থেকে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি যে ওমেগা 2 ডিভাইডেড বাই ওমেগা 1 ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই √2। তার মানে এদের অনুপাত কত হবে? এটাকে অনুপাত করলে আসবে 1:√2, ঠিক আছে। জড়তা ভ্রামক নিচের কোনটির উপর নির্ভর করে? তুমি জানো যে জড়তা ভ্রামক নির্ভর করে বস্তুর ভরের বণ্টনের উপর, ঠিক আছে, বস্তুর ভরের বণ্টনের উপর। দ্বন্দ্বের ভ্রামকের মাত্রা সমীকরণ কোনটি? দ্বন্দ্ব জিনিসটা কি তোমরা জানো? ধরো এখানে আমার একটা কাঠি টাইপের কিছু একটা আছে, এইদিকে একটা গতি যাচ্ছে, ধরো এটা হচ্ছে এদিকে, সো এটা হচ্ছে একটা দ্বন্দ্ব, ঠিক আছে। কাপলিং হয়, কাপল। সো এটা ইংলিশটা হচ্ছে কাপল, বুঝছো? মজার কথা বলি, দ্বন্দ্ব আছে না, দ্বন্দ্বের ইংলিশ ওয়ার্ডটা হচ্ছে কাপল, ঠিক আছে। এখন কাপল তো অ্যাকচুয়ালি মিলেমিশে থাকে না, ঠিক আছে, বুঝছো? এখন বাঙালিরা এই কাপল ওয়ার্ডটার বাংলা করছে দ্বন্দ্ব। কেন করছে বুঝতে পারতেছো নাকি? তো এরা কখনো মিলেমিশে থাকে না, কাপলের মধ্যে অলওয়েজ দ্বন্দ্ব লেগে থাকে, বুঝছো? তো এই কারণে কাপলের বাংলাটা হচ্ছে দ্বন্দ্ব, হোয়াটএভার। সো ইংলিশটা কিন্তু কাপল, সো জেনে রাখো। আচ্ছা, সো কাপল বা দ্বন্দ্বের যে মাত্রাটা আছে, এই কাপল বা দ্বন্দ্বের মাত্রাটা টর্কের মাত্রার সিমিলার, ঠিক আছে। এটা মেইনলি টর্কের মতো, তো এটা বেসিক্যালি টর্কের যে মাত্রা, এটা টর্কের মাত্রার মতো। কারণ কি জানো? কারণ হচ্ছে এখানে টর্ক যোগ হয়, আরো সহজে বলি, এখানে টর্ক যোগ হয়। এখন দ্বন্দ্ব লাগে তখন টর্ক যোগ হয়। টর্ক কি? ঘূর্ণন গতি শক্তি, ঘূর্ণন গতি, ঠিক আছে। সো এই গতি বা ঝামেলায় ঘোরাঘুরি, ঠিক আছে, পেঁচাপেচি, যখন দ্বন্দ্ব লাগে তখন এসব পেঁচাপেচি সবগুলো যোগ হয়, ঝামেলা যোগ হয়, ঠিক আছে। তো টর্ক যোগ হয়। টর্কের যে মাত্রা দ্বন্দ্ব বা তোমাদের কাপলের মধ্যে যে দ্বন্দ্ব, এটা সেম মাত্রা। আচ্ছা, সো টর্কের মাত্রা কি তোমরা জানো? ট্রাই করছি যে mL² T−2, ঠিক আছে। তো এটার মাত্রাটা টর্কের মাত্রা সমান mL² T−2। আচ্ছা, এবার আসো 2 কেজি ভরের একটি বস্তুকে 3 মিটার দীর্ঘ একটি সুতোর এক প্রান্তে বেঁধে 4 রেডিয়ান পার সেকেন্ড কৌণিক বেগে ঘোরানো হচ্ছে, সুতোর উপর টান হবে। কি বলছে দেখো, কি বলছে এটা দেখাই। এটা ধর গতিপথ, তো এইভাবে ধরো জিনিসটা, ঠিক আছে। তো এটা ধরো 2 কেজি একটা ভর একটা বস্তু আছে, এখানে
এখানে ধর একটা বস্তু আছে, ফিল করতে পারি কিনা এটাকে, ফিল কালার, হ্যাঁ ঠিক আছে, ধরো ঘুরতেছে এভাবে। এটার কি কাজ করবে জানো, এটার এখানে একটা সেন্টিপেটাল কাজ করবে, লাইক আমি বাংলায় বললে এটা কেন্দ্রমুখী বল কাজ করবে, ঠিক আছে, এখানে একটা কেন্দ্রমুখী বল কাজ করবে। তো কেন্দ্রমুখী বলের সূত্র হচ্ছে mv² ডিভাইডেড বাই r। সো v সমান সমান তোমরা জানো ওমেগা r, সো m ω² r² ডিভাইডেড বাই r। সেখানে আমরা কত পাচ্ছি, আমরা পাচ্ছি m ω² r। ম্যাথ কি শেষ না, ম্যাথ কেবল শুরু। জাস্ট ফর্মুলাটা দেখে নাও যে কিভাবে ফর্মুলা কি আসছে না আসছে। আচ্ছা, এই ω², আর এখানে আমরা দেখো কি বসাতে পারতেছি, m এর মান হচ্ছে 2, ওমেগা মান হচ্ছে 4 মানে 4², আর এর মান হচ্ছে আমার 3, ঠিক আছে। এখানে আমার আসছে কত, 2 × 16 × 3 মানে 32 × 3, তার মানে 96, ঠিক আছে, 96। আচ্ছা, এরপরে আসো কেন্দ্রমুখী বলের রাশিমালা। একটু আগে আমরা দেখছি কেন্দ্রমুখী বল সমান সমান কি mv² ডিভাইডেড বাই r, mv² বাই r ডিরেক্ট এটাই আছে। আর এটা কি বলছে, এটা সমান সমান কি বলতে পারো যে m ω² r² ডিভাইডেড বাই r, দেখছি তো অলরেডি। সো m ω² r, এটা দুটো ফর্মুলা আছে অ্যাকচুয়ালি, এটাও সেম জিনিস। আচ্ছা, m ভরের একটি বস্তু r ব্যাসার্ধের বৃত্তাকার পথে সমদ্রুতিতে ঘুরে চলতেছে, বৃত্তাকার গতি পর্যায়কাল t, বস্তুর উপর কেন্দ্রমুখী বলের মান কত। সো আমরা এটাও দেখছি যে কেন্দ্রমুখী বল মানে কি, m অন্য কাল ইউজ করি, m ω² r। তো m এর জন্য তো m থাকতেই আছে, ওমেগা স্কয়ার, ওমেগা সমান সমান তোমরা জানো যে 2π ডিভাইডেড বাই t, ঠিক না, ওমেগা সমান সমান 2π বাই t, কারণ আমাকে টাইম বলছে t। আচ্ছা, সো এখান থেকে কি পাচ্ছি আমরা, এখান থেকে আমরা পাচ্ছি স্কয়ার করলে আমরা পাচ্ছি m 4π² বাই t², আর তো আছে মানে m r 4π² t², তার মানে 4π² m r ডিভাইডেড বাই t², 4π² m r ডিভাইডেড বাই t², এই যে এক নম্বরটা 4π² m r ডিভাইডেড বাই t², ঠিক আছে। একটি ইলেকট্রন পরমাণু নিউক্লিয়াস চতুর্দিকে এত ব্যাসার্ধের বৃত্তাকার পথে এত বেগে প্রদক্ষিণ করে, কেন্দ্রমুখী বলের মান কত। কেন্দ্রমুখী বলের মান তোমরা সবাই জানো, এতক্ষণ ধরে আমরা করলাম যে mv² ডিভাইডেড বাই r, ঠিক আছে। এখান থেকে কি আছে দেখো, একটা ইলেকট্রনের ভর 9 × 10⁻⁻31 কেজি, ঠিক আছে। v², আমাকে বেগ কত বলছে, এই যে 4 × 10⁻6 স্কয়ার ডিভাইডেড বাই আমার লাগবে হচ্ছে r হচ্ছে দেখো 1.1 × 10⁻10 হয়ে গেল, সমান সমান দেখো আমরা একটু ছোট করি, 6 × 12, তার মানে 10⁻31 ইন্টু 10⁻12 ইন্টু, এটা বাদ দিই, 10⁻10, তার মানে আসতেছে আমার যে 9 ইন্টু 0.1 কে বাদ দিয়ে দিলাম, ঠিক আছে, 0.1 ধরলাম, 4 ইন্টু 12 × 10 22 - 31
10 to the power minus 9 8 আছে 9 আছে ডিভাইডেড বাই আছে 1.1 36 রাইট। আচ্ছা এটা আসলে ক্যালকুলেটর ছাড়া হবে না, বুঝতেই পারতেছো এত বড় একটা ক্যালকুলেশন সত্যি কথা বলতে ক্যালকুলেটর ছাড়া পসিবল না। 4ও তো না, এখানে 16 হয়ে গেছে, 4 4 16, বুঝছো? সো 16 ইন্টু 9, 9 16 ভালো একটা মান আসে, লাইক 160, তো সো 9 16 হবে 160 থেকে 16 কম, মানে 144 10 to the power minus 9, তার মানে এখানে আসবে 1.4 into 10 to the power minus 7 অ্যারাউন্ড, ঠিক আছে, অ্যাপ্রক্সিমেটলি। আমি কিন্তু পুরোটাই কিন্তু ক্যালকুলেটর ছাড়া করছি, দেখতেই পাচ্ছ পুরোটাই কিন্তু ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশন করা হয়েছে। কি করছি একটু বুঝাই, এখানে ডিরেক্ট মান কোশ্চেন কেন যাবে না, কারণ দেখো 10 to the power minus 7 কিন্তু দুইটা আছে, ঠিক আছে, দুইটা আছে এবং খুবই ক্লোজ দুইটা আছে, একটা হচ্ছে 1.32, একটা হচ্ছে 1.51, খুবই কাছাকাছি দুইটা মান, ঠিক আছে। সো তাও বের করা যাবে কারণ তুমি এখানে ডিভাইডেড বাই 1.1 ছিল, সহজে বুঝাই। শুরুতে আমরা দেখো কি করছি, আমরা লিটারালি প্রথম ওয়ার্ডগুলো দেখি, আমরা জাস্ট 10 to the power গুলো দেখছি, -31 প্লাস 12, 6 দুগুণে 12 প্লাস 12, নিচে আছে -10 ডিভাইডেড বাই আছে, মানে উপরে গেলে 10 to the power 10 হবে। সো -31 মানে 12 আর 10 22, -31 মানে -9, 10 to the power -9। বাকি ছিল কি আমার 9 ইন্টু 4 4 16 ডিভাইডেড বাই ছিল 1.1, 9 16 144 ডিভাইডেড বাই 1.1, ডিভাইড বাই 1.1। সো বুঝতেই পারতেছো যে 1.4 কে তুমি 1.1 দ্বারা ভাগ করলে যেই মানটা আসবে সেই মানটা অবশ্যই অ্যান্সার শুড বি লেস দেন 1.4 into 10 to the power minus 9। খেয়াল করো এখানে যে উত্তরটা আসবে সেটা অবশ্যই 1.4 থেকে কম হবে, কারণ আমি 1.4 কে 1 এর বেশি দ্বারা ভাগ করতেছি। যদি এখানে তোমার ধরো 1 হতো তখন সেম হইতো, আবার যদি 1 এর কম হতো তখন মানটা বেশি হইতো, রাইট? সো 1 এর বেশি দ্বারা ভাগ করতেছি মানে 1.4 এর কম হবে উত্তরটা। সো উত্তরটা অবশ্যই 1.4 এর কম হবে, তার মানে 1.4 এর কম এখানে একটাই আছে, মানে 1.4 10 to the power minus 7 এখানে একটাই আছে, সেটা হচ্ছে কি এটা। প্রথমে আমরা কি বলে করলাম, আমি 10 to the power কত হবে সেটা বের করলাম, 10 to the power কত বের করার পরে দেখলাম যে আগে কি হতে পারে, আগে 1.4 এর কম হবে, 1.51 1.4 এর বেশি, সো এটা বাদ, অ্যান্সার হবে এটা। কুয়েটের কোশ্চেন দেখতে পাচ্ছ। সো এটা বেসিক্যালি ধরো মেডিকেল ভর্তি পরীক্ষার কোশ্চেন না, দেখি বুঝতেছো, বাট স্টিল হাতে কলমে কিন্তু অনেক ক্লোজ একটা মানে চলে আসে, অ্যান্সারও করা যায়, ঠিক আছে। আর এইচএসসি তো তোমরা ক্যালকুলেটর ইউজ করবা। পরের দেখো কোন সাইকেল আরোহীকে 60 মিটার ব্যাসার্ধে বৃত্তাকার পথে ঘুরতে কত উলম্ব তলের সাথে 30 ডিগ্রি কোণে আনত থাকবে। আচ্ছা বেগ চাইছে আমার, কত বেগ, এটার ফর্মুলা তোমরা জানো যে tan theta is equals to v square divided by r into g। তাহলে আমরা বলতে পারি যে v is equals to root over rg tan theta। এবার জাস্ট মানগুলো বসাই দেব। তো এখান থেকে দেখো v is equals to root over r এর মান হচ্ছে আমার 60, g এর মান হচ্ছে 9.8, tan theta এর মান হচ্ছে কি tan 30। এটা ক্যালকুলেটরে বসাবা, ক্যালকুলেটর বসানোর পরে যা আসবে তাই হচ্ছে অ্যান্সার। ইউজ ক্যালকুলেটর। তো আমি একটু দেখি কত আসে ক্যালকুলেটরে। হুম 18.43 আসে, 18.43। এবার আসো যে এত কেজি ভরের একটি পাথর খণ্ডকে এত
লম্বা সুতা এক প্রান্তে বেঁধে বৃত্তাকার পথে এতবার ঘোরালে, বৃত্তাকার পথে যেহেতু ঘোরাচ্ছে 90 বার, আমরা এটা ওমেগাটা বের করে ফেলি। ওমেগা ইকুয়ালস টু 2 পাই ডিভাইডেড বাই টি, মানে 2 পাই এন বাই টি। 2 পাই ইন্টু এন হচ্ছে আমার 90 প্রতি মিনিটে, তার মানে ডিভাইডেড বাই 60। আমার এখানে আসবে হচ্ছে গিয়ে 2, এখানে 3, সো এখানে আসতেছে আমার 3 পাই, রাইট? হ্যাঁ 3 পাই। সময় হচ্ছে 3 পাই। আমার চাইছে কি, চাইছে হচ্ছে কি সুতোর উপর টান। টানটা অ্যাকচুয়ালি কেন্দ্রমুখী বল, সো এটা অ্যাকচুয়ালি এম ওমেগা স্কয়ার আর। এম এর মান হচ্ছে আমার কত, 0.15 কেজি। ওমেগার মান হচ্ছে 3 পাই, মানে 3 পাই হোল স্কয়ার। আর এর মান হচ্ছে আমার 0.75 ইউজ ক্যালকুলেটর। ঠিক আছে, তুমি ক্যালকুলেটর করে নি, বুঝছো তো কি করবা? জাস্ট মানটা বসাবা, ক্যালকুলেটরে ক্লিক করবা, চলে আসবে। পরের ম্যাথে আসো। বোরের হাইড্রোজেন পরমাণু মডেলে একটি ইলেকট্রন এত প্রোটনের চারদিকে এত সাথে ঘুরে, দেখে বুঝতেছো এটা ক্যালকুলেট করা লাগবে। আমি তোমাকে এই ফর্মুলাটা বলে দিই। দেখো কেন্দ্রমুখী বল চাইছে আমার, কেন্দ্রমুখী বল চাইছে। কেন্দ্রমুখী বলের ফর্মুলা হচ্ছে mv স্কয়ার ডিভাইডেড বাই r। ইলেকট্রনের মাস মুখস্থ 9.1 × 10⁻31। ঠিক আছে, এখানে তাই দিছে, দেখো মানটা মুখস্থ মানটাই দিছে। বি স্কয়ার ইলেকট্রনের ভরও কিন্তু তোমার জানা লাগবে। কেমিস্ট্রিতে চ্যাপ্টার 2 গুণগত রসায়ন, সেখানে পাবা এগুলো। ফিজিক্সও আছে, তোমার পরমাণুর যে চ্যাপ্টারটা আছে সেকেন্ড পেপার চ্যাপ্টার 9, সেখানে দেখবে এগুলো আছে। আচ্ছা, সো mv স্কয়ার ডিভাইডেড বাই r, আর হচ্ছে আমাকে বলে দিছে লাইক 5.2 × 10⁻11। ঠিক আছে, তো এটা কাছাকাছি যাওয়া ট্রাই করবো, করা যায়, কাছাকাছি যাওয়া ট্রাই করি। ঠিক আছে, দেখো -31 প্লাস 12 প্লাস 11, 12, 11, 23 আর -31 মানে -8। এখানে 2 দুগুণে 4, 4 9 36 বাই 5.2। তার মানে সামনে কত হবে? সামনে হবে হচ্ছে গিয়ে 9 × 4 ডিভাইডেড বাই 5.2 ইন্টু। সো দেখো মান কত আসে। আমার হচ্ছে এটা হবে লাইক 4 9 36 বাই 5, তো সো 8.32 হবে অ্যান্সার। দেখো আমরা ক্যালকুলেটর ছাড়াই পারতেছি। দেখছো ক্যালকুলেটর লাগে এগুলো করতে, লাগে না, বাট স্টিল পরীক্ষা অবশ্যই ইউজ করবা ক্যালকুলেটর এইচএসসিতে। বাট মেডিকেলে যেহেতু এগুলো আসবে না সাধারণত, আসলেও কিন্তু আমরা এভাবে করতে পারবো। 10 টু দি মানে পাওয়ারগুলো দেখবা জাস্ট আগে, এরপরে আগের মানগুলো দেখবা, মানে গুণের আগের মানটা কি করলাম আবার দেখাই। 31 প্লাস 12 প্লাস 11, -31 প্লাস 12 7 গুণে 12 প্লাস 11। ঠিক আছে, সো 11 আর 12 তে 23 -31 মানে -8। আগে ছিল 9.1 ছিল, 2.8 স্কয়ার ছিল আর 5.2 ছিল। দুই দুগুণে অলমোস্ট 4 এর কাছাকাছি একটা মান আসবে। সো বুঝতে পারছো 36/5, অ্যারাউন্ড 8 আসবে। আরো ভালো করে লিখি, ধর 36/5 ইন্টু 9.4 বেশি হবে তো। সো ধরো আমি তোমাকে বলতে পারি যে 36 না দিয়ে ধরো অ্যারাউন্ড 40 এর কাছাকাছি হবে, -8। ঠিক আছে, আচ্ছা সো এগুলো পারবো আশা করি। একটি সাইকেল আরোহী ঘন্টায় এত বেগে মোড় নিচ্ছে আর অনুমোদিত কতক্ষণ হেলে পড়বে, এটা দেখেই বুঝতেছো যে কোন বা ট্যান ইনভার্স কিন্তু বের করা যাবে না। বুঝছো, এখানে তোমাকে ফর্মুলা লিখে দিচ্ছি যে tan থিটা ইকুয়ালস টু v স্কয়ার ডিভাইডেড বাই r g। থিটার মানটা হবে tan ইনভার্স v স্কয়ার, বেগ হচ্ছে 30 মানে 30 এর স্কয়ার ডিভাইডেড বাই r ইন্টু g। সরি, বেগ হচ্ছে 24 কিলো। সো tan ইনভার্স v স্কয়ার ডিভাইডেড বাই 30 g 9.8
দেখবে একটা মান আসবে, ওই মানটা কি করবো আবার আবার একটা ফর্মুলা আছে, এই ফর্মুলা বসাতে হবে, সাইন থিটা h ডিভাইডেড বাই ডি। ঠিক আছে, ও না সাইন থিটাটা লাগবে না আমাদের, এখানে কত করা লাগবে বলা নেই। তো এখান থেকে মান চলে আসবে একটা, যা বসাবো tan ইনভার্সের মানটা ক্যালকুলেটর ক্লিক করবো চলে আসবে। 2 কেজি ভরের বস্তুকে এত বেশি ঘোরাচ্ছে সমান্তরাল বেগে, টান কত হবে? সো কেন্দ্রমুখী বলের সূত্র, কেন্দ্রমুখী বলটা অ্যাকচুয়ালি টান, আমি টানও লিখতে পারি, সমস্যা নেই। এম আর ওমেগা স্কয়ার, এম এর মানটা আমাকে বলছে 0.2 কেজি, ঠিক আছে, আর এর মানটা আমাকে বলছে দেখো 0.5, আর বেগ 4 স্কয়ার, 0.2 মানে অ্যাকচুয়ালি 1/5, আর 0.5 মানে হচ্ছে 1/2, 4 4 আর 16, তাহলে আমার কত আসবে 16/2 মানে 8/5, 8 ডিভাইডেড বাই 5। 8/5 মানে কি দেখো, 8/5 মানে হচ্ছে 1.6, 5 জন্য 5 বাকি থাকে, মানে এটা তোমাকে অনেকে বলে যে ভাই সহজে কিভাবে লিখলেন, কিভাবে বুঝলেন, খুবই সিম্পল জিনিস। এটাকে কিন্তু আমি যদি নর্মাল নিয়মে নিয়ে আসতাম তাহলে আসতো কি জানো, 1 1 সমস্ত 3/5 ভাগ, এটা না, সো এটা বেসিক্যালি আসতো, সো এটা বেসিক্যালি কি 1.6, ঠিক না, বেসিক্যালি এই জিনিসটাই, সো 1.6। রেল লাইনের বাঁকের ব্যাসার্ধ এত, পাত দুটির মধ্যে দূরত্ব এত, আচ্ছা কতখানি উঁচু করলে, আচ্ছা বুঝতে পারতেছো, আমাদের আবারও ওই ট্যান থিটার ম্যাথ গুলো তো আসলে হাতে কলমে করা যাবে না, মেডিকেল ভর্তি পরীক্ষাটা আসবেও না সাধারণত। তো যারা এইচএসসি তে করবা তাদের জন্য আমি বলে দিচ্ছি, ট্যান থিটা ইকুয়ালস টু ভি স্কয়ার ডিভাইডেড বাই আর জি। তুমি এখান থেকে অ্যাঙ্গেলটা বের করবা, থিটার মানটা বের করবা, থিটার মানটা বের করে লিখে দিচ্ছি, দাঁড়াও, থিটার মানটা বের করবা, থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স ভি স্কয়ার বাই আর জি, ক্যালকুলেটর চাপবা, যা আসবে আসবে, থিটার মান, থিটার মানটার পর কি করবো তোমাকে বলে দিচ্ছি, থিটা যে মানটা আসবে এই মানটা সাইন থিটায় বসাতে হবে, সাইন থিটা ইকুয়ালস টু এইচ ডিভাইডেড বাই ডি। এখানে এইচ কি ডি কি, এইচ হচ্ছে তোমাকে যেটা চাইছে, এইচ হচ্ছে তোমার যেটা চাইছে কোশ্চেনে, আর ডি হচ্ছে তোমার এখানে দেওয়া আছে, দেখবা এই যে মধ্যবর্তী দূরত্ব, পাত দুটির মধ্যবর্তী দূরত্ব, এটা হচ্ছে বেসিক্যালি ডি, আর কতখানি উঁচু করতে হবে এটা হচ্ছে এইচ, ঠিক আছে। সো মানটা বসাবা, দেখবে অ্যান্সার চলে আসবে, কারণ আসলে ক্যালকুলেটর ছাড়া এটা করা কোনোভাবেই সম্ভব না। রেলপথ যেখানে বেরিয়ে গেছে সেখানে বাঁকের বাইরের দিকে লাইন একটু উঁচু করা হয় কোন বলের যোগান দিতে? সো জানো যে সাইকেল বা ধরো রেলপথ যাচ্ছে, বাঁক নেয়, বাঁক নেওয়ার সময় আমাকে একটা কেন্দ্রমুখী বল দিতে হবে ব্যাকওয়ার্ড, তো এটাকে একটু উঁচাতে হবে, ঠিক আছে, এটাকে এরকম উঁচু করতে হবে, উঁচু করলে কি হবে, এটার ব্যালেন্স হবে, ঠিক আছে, জানো একদম বেসিক থিওরিটা। সো এটা কোন বলের জন্য এটা আমার জানা লাগবে, সেটা হচ্ছে কেন্দ্রমুখী বলের যোগান দিতে, যাতে সাইকেলটা বেশি টার্ন নিয়ে পড়ে না যায়, রাস্তায় একটু উঁচা করে দেওয়া হয়, অ্যাঙ্গেলে এভাবে উঁচু করে দেওয়া হয়, বুঝছো। একটি চাকার ব্যাস হচ্ছে 1 মিটার, প্রতি মিনিটে 30 বার ঘুরলে প্রান্তের রৈখিক বেগ কত হবে? আচ্ছা আমাকে ব্যাস বলছে 1 মিটার, তার মানে এটার ব্যাসার্ধ হচ্ছে 0.5, প্রতি মিনিটে 30 বার ঘুরে, তো বুঝতে পারতেছো আমাদের এখানে আগে ওমেগা বের করা লাগবে, ওমেগা সমান সমান 2 পাই n ডিভাইডেড বাই টি, 2 পাই 30 বার প্রতি মিনিটে, 30/60 মানে হচ্ছে কি 2, মানে পাই থাকবে, ওমেগা মান হচ্ছে কি পাই। এবার আমাকে বলছে রৈখিক বেগ, মানে ভি চাইছে, ভি সমান সমান ওমেগা ইন্টু আর, ঠিক আছে, ভি সমান সমান ওমেগা ইন্টু আর। সো ওমেগার মান কত আমাদের, ওমেগার মান পেলাম আমরা পাই, আর এর মান হচ্ছে 0.5, তার মানে মানটা হচ্ছে কি পাই ডিভাইডেড বাই 2, ঠিক আছে, পাই ডিভাইডেড বাই 2। দেখো ডেন্টালের কোশ্চেন, সহজ জিনিস। আচ্ছা বল ও বলের ক্রিয়াকালের গুণফল তাকে বলে বলের ঘাত,
ওই যে তোমাদের বলছিলাম যে এফ ডেল ভি সমান সমান সরি এম ডেল ভি সমান সমান হচ্ছে গিয়ে এফ ডেল টি। এটা হচ্ছে বলের ক্রিয়াকালের গুণফল, বল ইন্টু ক্রিয়াকাল। এটা হচ্ছে বেসিক্যালি ডেল এম ভি বা ঘাত বল, সরি বলের ঘাত, নট ঘাত বল, কিন্তু ঘাত বল কিন্তু এটা বল, আর বলের ঘাতটা কিন্তু অ্যাকচুয়ালি ভরবেগের পরিবর্তনটা। ঠিক আছে, এটা কিরকম হয় তোমাকে বলি। এটা হচ্ছে একটা ধরো খুব অল্প সময়ের জন্য খুব বেশি একটা বল প্রয়োগ করে, যেমন ধরো ক্রিকেট বল দিয়ে বাড়ি মারা, ক্রিকেট খেলে না, সো ধরো বলে যখন হিট করে খুবই অল্প সময়ের জন্য খুব বেশি শক্তি যায়, তখন এটাকে এই বলের ঘাতটা বের করা হয় তখন। ঠিক আছে, এফ ডেল টি দিয়ে। সমান ভরের দুটি বস্তুর মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ হলে কোনটি সত্য? আচ্ছা, স্থিতিস্থাপক সংঘর্ষে যেটা হয়, যদি সংঘর্ষটা স্থিতিস্থাপক হয় আর ভর যদি সমান হয়, তখন সংঘর্ষের পরে বেগ এক্সচেঞ্জ হয়। জিনিসটা কি বলছেন তোমাকে বলি, ধর একটা স্থিতিস্থাপক সংঘর্ষ হবে, ধর একটা স্থিতিস্থাপক সংঘর্ষ হবে, তো যদি দুটোরই ধরো ভর সেম, দুটোরই ভর সেম, এটা ধরো আছে আমাদের প্রথমটার ধরো বেগ হচ্ছে u1, পরেরটার বেগ ধরো v1। ঠিক আছে, যখন সংঘর্ষটা হবে তখন এদের মধ্যে এক্সচেঞ্জ হয়ে যাবে। সংঘর্ষের পরে ধরো তোমাদের আছে, এখান থেকে দেখেই, সংঘর্ষের পরে যখন আছে তখন u2 মানে v1 যখন ছিল v2 হয়ে যাবে আগেরটার, মানে ও পাবে এই বেগটা আর ও পাবে এই বেগটা। ঠিক আছে, চাষ এভাবে না বলে কমপ্লেক্স হয়ে যাচ্ছে মনে হয়। সহজে বলতে গেলে সোজা কথায় u1 সমান সমান v2 হবে, মানে প্রথম যে বলটা ছিল তার যেই গতি, এইটা ধাক্কা খাওয়ার পরে v মানে পরের যে, ঠিক আছে, সো সমান এক্সচেঞ্জ হবে, সো ওরটা ওকে যাবে, ওরটা ওকে যাবে। সো দেখো এখানে হবে আজ u1 সমান সমান v2 হবে। ঠিক আছে, এক্সচেঞ্জ হয়ে যাবে, u1 সমান সমান v2। ঠিক আছে, আচ্ছা, অস্থিতিস্থাপক সংঘর্ষে সংরক্ষিত হয় শুধুমাত্র ভরবেগ সংরক্ষিত হবে, অস্থিতিস্থাপকে শুধুমাত্র ভরবেগ সংরক্ষিত হবে। এখানে একটা বলে রাখি, যদি তোমাকে বলতো স্থিতিস্থাপক, দুইটা লিখে দিই, অস্থিতিতে আর স্থিতিস্থাপকে, স্থিতিস্থাপকে দুইটাই হবে, মানে ভরবেগও সংরক্ষিত হবে আর গতিশক্তিও কিন্তু একই সাথে সংরক্ষিত হবে, মানে ভরবেগ প্লাস গতিশক্তি দুইটাই কিন্তু সংরক্ষিত। আর অস্থিতিস্থাপকে শুধুমাত্র ভরবেগটা সংরক্ষিত থাকে। ক্লিয়ার? এটা মাথায় রাখবা। 4 কেজি 6 কেজি ভরের দুটি বস্তু যথাক্রমে 10 মিটার এবং 5 মিটার পার সেকেন্ড বেগে একই দিকে গতিশীল, পরস্পর ধাক্কা খাওয়ার পর যুক্ত অবস্থায় চলতে থাকে। তো কি বলছে আমাকে বলছে 4 কেজি আর 6 কেজি এই দুটো ধাক্কা খাইছে, তারপর একই ভাবে চলতেছে, তার মানে এখানে হচ্ছে গিয়ে m1 প্লাস m2 v, আর এটা তোমার ধরো m1 u m1
v1 দিই, সমস্যা নেই, ধরো m2 v2, পর তো একই হয়ে গেছে, এখানে u2 দেওয়া লাগবে না। তো আচ্ছা, তো এবার আসো, তো বুঝতে পারছো সেম ম্যাথটা যে m1 u1 বা m1 v1 প্লাস m2 v2 equals to m1 plus m2 into final বেগ, so final বেগ সমান সমান m1 v1 plus m2 v2 divided by m1 plus m2। এবার জাস্ট ক্যালকুলেশন, m1 হচ্ছে 4, 10, বেগ হচ্ছে 10, m2 হচ্ছে 6, বেগ হচ্ছে 5, এরপর m1 প্লাস m2 মানে 4 প্লাস 6, আমরা এখানে পাচ্ছি 40 প্লাস 5 6 30 ডিভাইডেড বাই 10 সমান সমান 7, ঠিক আছে, 70/10 মানে 7, মানে 7 মিটার পার সেকেন্ড। অ্যান্সার হচ্ছে 7 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, অনুভবেগ দিয়ে গতিশীল 50 গ্রাম ভরের একটি বল এত সেন্টিমিটার পার সেকেন্ড বেগে দেয়ালে লম্বভাবে আঘাত খেয়ে এত সেন্টিমিটার পার সেকেন্ড বেগে বিপরীত দিকে ফিরে আসছে, বলের ঘাত কত হবে? এটা অ্যাকচুয়ালি আমাকে কি বলছে আমি একটু বলি তোমাকে। বলছে এটা ধরো একটা ওয়ালই আঁকি, ধরো একটা ওয়াল, এবং এই ওয়ালের উপর কত 20 সেন্টিমিটার পার সেকেন্ড মানে 0.2 মিটার পার সেকেন্ডে গিয়ে আঘাত করছে, আবার 10 সেন্টিমিটার পার সেকেন্ড বা 0.1 মিটার পার সেকেন্ডে এটা ব্যাক করছে, ঠিক আছে। তো ঘাত বা বলের ঘাত যেভাবে বলছে তার মানে কি এফ ডেল ভি, ঠিক আছে। তো এখন হ্যাঁ, বলের ঘাত যদি বলছে এম ডেল ভি, সরি, বলের ঘাত মানে এফ ডেল টি, বলের ঘাত সমান সমান, লিখে দিই, বলের ঘাত এফ ডেল টি সমান সমান হচ্ছে গিয়ে এম ডেল ভি, মানে বেগের যে পরিবর্তনটা হয়েছে। তো আগে ডেল ভিটা বের করি, ডেল ভি বা বেগের পরিবর্তন সমান সমান হচ্ছে 0.2, সেবারে লিখি, লিখি, কারণ এম কত আমার, এম হচ্ছে 50 গ্রাম, 50 ডিভাইডেড বাই 1000 ইন্টু ডেল ভির মানটা একটু খেয়াল করো, 0.2 মাইনাস 1 হবে। এখন বলতে পারো ভাই আপনি কিভাবে বুঝলেন যে 0.2 মাইনাস 0.1 হবে? এটার কারণ কি বললি, এটার কারণ হচ্ছে, লিখে দিই কারণটা, এটা ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটি, ঠিক আছে। আমাদের যে ব্যাক করতেছে না, সেটাকে মাইনাসে রাখতে হবে, বুঝছো? যে ব্যাক করতেছে উল্টো দিকে আসতেছে, ওটাকে মাইনাসে রাখতে হবে, এই কারণে এটাকে প্লাস দেওয়া যাবে না, কারণ এটা ভেক্টর কোয়ান্টিটি করতে হবে ক্যালকুলেশন। আচ্ছা এবার আসো, এখানে আসবে 0.05 ইন্টু 0.2 প্লাস 0.3 0.1 মানে 0.3, সো 3 5 15, আর পয়েন্টের পর আমার ঘর আছে 3টা, সো 0.15, ক্লিয়ার? 0.015 নাম্বার, বুঝতে পারছো? এবার আসো, বাইশ মিটার পার সেকেন্ড বেগে আগত একটি ভরের ক্রিকেট বলকে খেলোয়াড় এত সেকেন্ড ধরে থামিয়ে দিল, খেলোয়াড় কর্তৃক প্রযুক্ত বল নির্ণয় করো। 0.12 সেকেন্ড। আমরা জানি এখানে কি করতে হবে, আমাকে বল চাইছে। সো তোমরা জানো যে এফ ইজ ইকুয়ালস টু এম ইন্টু এ, অ্যাক্সেলারেশন মানে কি? অ্যাক্সেলারেশন মানে হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি
বল থামায় দিছে মানে ফাইনাল ভেলোসিটি 0। মাস কত বলছে? মাস হচ্ছে 0.25 ইন্টু 22 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, ডিভাইডেড বাই টাইম। টাইম কত? 0.12 সেকেন্ড, 0.12। সো এবার খেয়াল করো যে 0.25 কে আমরা কি বলতে পারি? 1/4 ইন্টু 22 ডিভাইডেড বাই 100। কেন? কারণ এই যে 0.12 বলছে, সো 22/100। তার মানে আমরা পাচ্ছি যে 1/4 ইন্টু 2200 ডিভাইডেড বাই 12, 2200/12। হ্যাঁ, 2200/12। এখান থেকে আমরা কি পাচ্ছি? এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 2200 ডিভাইডেড বাই 48। এটা ক্যালকুলেটর লাগবে, বুঝছো? ক্যালকুলেটর ছাড়া এটা করা কোনোভাবেই সম্ভব না। তো আমার দেখি কত দূর যাওয়া যায়। 48-এর 2200 এটা হবে। আমরা সহজ করি। আমরা আগে এই যে 4 ছিল না, 4 4/2200 করি। বুঝছো? সহজ করে করি, ধরো 2200/4 ইন্টু 1/12, মানে একটু পর 12 দিয়ে আবার করবো, সমস্যা নেই। আগে আমরা 4 দিয়ে ভাগ করি, সহজ হবে। তাহলে 20, এখানে থাকবে 4 5 20, 2 0 5 কেন লিখলাম, 4 5 20 হবে। তো এখান থেকে দেখো 4 5 20, আবার 5 আসবে, একটা শূন্য বাকি থাকে, এই শূন্যটা ডিরেক্ট, সো এখানে শূন্যের জন্য একটা শূন্য হবে, 550। এবার করবো কি জানো? এবার হচ্ছে 550-কে 12 দিয়ে ভাগ করবো। তো 550-কে 12 দিয়ে ভাগ করলে কত আসে? 4 12 48, এখানে থাকবে 7, 5 12 60, এখানে থাকবে আমার 10, শূন্য আনতে হলে আমার এখানে একটা পয়েন্ট আনতে হবে, 8 12 96, 8, এখানে থাকবে 4, আর এটা শূন্য আনলে 3 12 36, 4, কন্টিনিউ করবে এখানে, মানে বুঝতে পারছো যে 8.333 হবে। ঠিক আছে? সো অনেক দূর গেলাম, মেডিকেল ভর্তি পরীক্ষা আসবে না, বাট যেহেতু ক্যালকুলেটর নাই, আমরা ক্লাসিক মেথডে চলে গেলাম, ছোটবেলার মেথডে, ছোটবেলায় করতে হবে, ঠিক না? আচ্ছা, তো 45.83 অনেক করে ফেলতে। আচ্ছা, আসো, খুব অল্প সময়ের জন্য খুব বড় বলের মান প্রয়োগ হলে তাকে বলে ঘাত বল। যে ক্রিকেট খেলা না, ক্রিকেট খেলার সময় যে ব্যাটে যখন বল লাগে, খুব জোরে লাগে, খুব অল্প সময়ের জন্য লাগে, হচ্ছে ঘাত বল। একটি কাঠের তক্তার উপর অবস্থিত নিশ্চল কোণ, নিশ্চল কোণ মানে একটু বলি তোমাদের। নিশ্চল কোণ মানে হচ্ছে এর বেশি হলে চলবে, বা বলতে পারো পড়ে যাবে, এবারে নিশ্চল কোণ মানে স্থির থাকে। আরো যদি সহজ করে বলি, তোমাকে একটু দেখাই। ধরো এটা একটা সারফেস, তার সাথে ধরো এই অ্যাঙ্গেল একটা সারফেস আছে, ধরো এই অ্যাঙ্গেলে, সারফেসটা এই অ্যাঙ্গেলে, ধরো এটা 40 ডিগ্রি। এটা নিশ্চল কোণ 40 ডিগ্রি বলতে বোঝাচ্ছে, 40 হয় না যদিও, একটু 40 ডিগ্রি মতো, 40 ডিগ্রি মতো করে আঁকি। ধরো যেরকম এটা 40 ডিগ্রি। সো নিশ্চল কোণ কথা মানে হচ্ছে এখানে কোনো বস্তু থাকে, এই বস্তুটা 40 ডিগ্রি পর্যন্ত বাঁকালে এটা পড়বে না, তুমি যখন আরেকটু বাড়াবা, অ্যাকচুয়ালি 42 করবা, তখন এটা আস্তে পড়ে যাবে। এটা নিশ্চল কোণ। এটার ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে কি tan মিউ, ঠিক আছে, বা tan অ্যাঙ্গেল বলতে পারো। সো যখন যে তুমি tan 40 তাহলেই হবে
tan40 ডিগ্রি মান যা আসবে তাই এখানে অ্যান্সার। চেক করি কত আসে, ধরো tan40 0.84 আসে। সো হচ্ছে 0.84। একটি 0.2 কেজি ওজনের মুঠোফোন একটি বস্তুর উপর স্থির অবস্থায় রাখা আছে। সো এটা একটু আগের ম্যাথটার মতোই যেটা বলছিলাম, ধরো এরকম একটা বস্তু সারফেসের উপর যেভাবে একটা কোণ করে রাখা আছে, কোণ রাখা আছে। কোশ্চেনটা হচ্ছে কত ডিগ্রি তুমি বাঁকাতে পারবা, কত পড়লে কোনটা পড়ে যাবে। তো এটার ফর্মুলা হচ্ছে, দেখো সহগ যেহেতু বলে দিছে, সহগের মানটা হচ্ছে মিউ ইকুয়ালস টু tan থিটা, tan থিটা ইকুয়ালস টু মিউ যাই বলো না কেন। তার মানে থিটার মানটা হচ্ছে tan ইনভার্স মিউ, তার মানে tan ইনভার্স 0.3। এটা ক্যালকুলেটর ছাড়া করা সম্ভব না, ক্যালকুলেটরে বসাবা, tan ইনভার্সের মান যা আসবে তাই হচ্ছে। অনুভূমিক মেঝেতে স্থির অবস্থায় 80 নিউটন ওজনের একটি ঝুড়িকে সরাতে কমপক্ষে 200 নিউটন অনুভূমিক ধাক্কার প্রয়োজন। স্থির অবস্থায় ঘর্ষণ সহগের মান। আচ্ছা, এটার ফর্মুলাটা হচ্ছে F is equals to নিউ mg। ঠিক আছে, আমাকে চাইছে ঘর্ষণ সহগ, মানে নিউ চাইছে, নিউ ইকুয়ালস টু F বাই mg। এখানে বল কত, ধাক্কা কত বলছে 200 নিউটন, ওজন কত বলছে mg কত 800, 200 বাই 800, তার মানে আমার আসতেছে 0.25। ঘর্ষণ সহগ হচ্ছে 0.25। ক্লিয়ার? আচ্ছা দেখো এই ম্যাথ একটু বুঝি আমরা। আমাকে কি বলছে, আমাকে বলছে যে 5 নিউটন একটি অনুভূমিক বল এত কেজি ভরের আয়তাকার বস্তুকে উলম্ব দেয়ালে ধাক্কা দিচ্ছে। বস্তুটি আগে স্থির ছিল, যদি স্থির গতি ঘর্ষণ। আচ্ছা দেখো একটা বুঝো কি বলছে, আমাকে বলছে একটা ওয়াল আছে, ঠিক আছে, এরকম একটা ওয়াল, একটা ওয়াল আছে। এই ওয়ালের উপরে একটা বস্তু এভাবে চিপে রাখছি, ওয়ালের উপরে একটা বস্তু হবে চাপ দিয়ে রাখছি, ঠিক আছে। এখানে একটা ফোর্স দিছি, যার কারণে রিয়াকশন ফোর্স হয়তো ডেভেলপ করবে, এবং এই ফোর্সটার মান হচ্ছে 5 নিউটন। তার মানে রিয়াকশন ফোর্স সেটা কিন্তু আলটিমেটলি 5 নিউটনে কিন্তু হবে এখান থেকে। আচ্ছা, এই বস্তুটা চাবে কি, নিচে পড়ে যেতে চাবে, কারণ অভিকর্ষ বল নিচে কাজ করতেছে, এটা হচ্ছে ধরো m ইন্টু g, ঠিক আছে। এখন আমাকে বলছে যে এটা ত্বরণ গত। তো ব্যাপারটা হচ্ছে, আমি যখন চাপ দিয়ে রাখছিলাম এটা ছিল, বাট চাপটা কমে গেছে, যার কারণে ঘর্ষণ আটকাতে পারেনি এটাকে, আলটিমেটলি এটা নিচের দিকেই পড়ে গেছে। কিন্তু নিচের দিকে যে পড়তেছে, নিচের দিকে পড়ার সময় কি হবে পড়তেছে সেটা আমার অ্যাক্সেলারেশন লাগবে। আরো সহজে বলি, ধরে এভাবে একটা বস্তু চাপ দিয়ে রাখছি, নিচে পড়তেছে, চেপে ধরে রাখছি। এখন নিচে যে পড়তেছে এটা কিন্তু mg স্পিডে পড়তেছে না, এই বলে কিন্তু পড়তেছে না, সেটা কিন্তু আরো স্লোলি পড়তেছে, অ্যাক্সেলারেশনটা কমে আসবে কারণ আমি চেপে ধরে রাখছি। সহজে বললে তোমরা দেখছো না সুপার হিরো মুভিস লাইক স্পাইডারম্যান, ঠিক আছে, ধরো এটা ওয়ালে, এভাবে ওয়ালে ধরে বসছে, ধরে ঘর্ষণের কারণে স্লোলি নামতেছে, ঠিক আছে, স্পিডটা কমে আসতেছে। কোশ্চেনটা করছে অ্যাক্সেলারেশন, বা এটা কমে আসছে, কত হয়েছে এখন, কত হচ্ছে আর কি, ঠিক আছে, ত্বরণটা কত হচ্ছে, এটাই কোশ্চেন। আচ্ছা দেখো, এখন প্রথম আমাদের এখান থেকে এমজিটা বের করে ফেলি। দেখো মাস ইন্টু গ্র্যাভিটি, এই আমার হচ্ছে কি 0.5 কেজি, জি আমরা জানি 9.8, মানে বেসিক্যালি আমরা বলতেছি যে হাফ ইন্টু 9.8, 9.8 কে হাফ করলে আমাদের আসবে 4.9 নিউটন। ক্লিয়ার? সো এই 4.9 নিউটনটা অ্যাকচুয়ালি নিচের দিকে টানতেছে আমাকে, কিন্তু এই বেগে কিন্তু এটা পড়তেছে না, কারণ এখানে একটা রিঅ্যাকশন ফোর্স কাজ করতেছে, রাইট। এই রিঅ্যাকশন ফোর্সটা হচ্ছে বেসিক্যালি যে এফ কে, ধরো যে ঘর্ষণের যে কারণে যে ফোর্সটা আসবে চাপা দেওয়ার কারণে। এফ কে মানটা কি হবে দেখো, এফ কে মান আমাকে বলছে যে গুণাঙ্ক দেওয়া আছে নিউ কে ইন্টু যত নিউটন এখানে দেওয়া হচ্ছে, মানে 5, তার মানে কত আসবে দেখো 0.8 ইন্টু 5 সমান সমান
4/5, 0.8 মানে 4/5 into 5 equals to 4 নিউটন। তার মানে আমি এখানে আলটিমেটলি 4 নিউটন বাধা পাচ্ছে। সো পড়ার অ্যাক্সেলারেশনটা কত হবে তাহলে? পরের অ্যাক্সেলারেশনটা হবে, অন্য কালে নিচ্ছি এখান থেকে, পরের অ্যাক্সেলারেশনটা কত হবে দেখো, সেটা হচ্ছে গিয়ে mg মাইনাস fk। সো mg কত আমার দেখো 4.9 নিউটন, fk হচ্ছে গিয়ে 4 নিউটন, তার মানে হচ্ছে কি 0.9, এত হচ্ছে কি এটার অ্যাক্সেলারেশন। ঠিক আছে, অ্যাক্সেলারেশন। আমাকে চাইছে কি, আমাকে চাইছে হচ্ছে গিয়ে, সরি এটা হচ্ছে আমাদের মানে এফ আর কি, এটার বল। আমাকে তো বল চাই না, আমাকে চাইছে অ্যাক্সেলারেশন, মানে m ইন্টু a সমান সমান হচ্ছে কি 0.9, একটা নেই, ঠিক আছে, m ইন্টু 0.9, তাহলে a সমান সমান হচ্ছে 0.9, জায়গা কমে গেছে, কপর পেজ যদি একটা পেজ নেই, আমরা পাচ্ছি কি, আমরা পাচ্ছি হচ্ছে গিয়ে f is equals to 0.9, তার মানে m ইন্টু a সমান সমান 0.9, তার মানে অ্যাক্সেলারেশন সমান সমান 0.9 ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে মাস, তার মানে 0.9 ডিভাইডেড বাই মাস ছিল আমার 0.5 কেজি, মানে হাফ বেসিক্যালি, মানে 0.9 ডিভাইডেড বাই হাফ, তার মানে 0.9 ইন্টু 2, পয়েন্ট ডাবল পড়লে আপনাদের আসবে 1.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এটা হচ্ছে কি আমাদের অ্যাক্সেলারেশন। ঠিক আছে, সো এটা হচ্ছে ম্যাথ, মোটামুটি আশা করি তোমরা বুঝতে পারছো। তো খেয়াল করছো, আমরা কিন্তু জাস্ট অনুশীলনী সলভই করাচ্ছি না, আমরা লিটারালি সবগুলো জাস্ট এমন না যে অ্যান্সার জায়গা থেকে চলে যাচ্ছে, আমরা সবগুলোর এক্সপ্লেনেশন সহ দেওয়ার চেষ্টা করতেছি, যাতে করে তোমরা যারা এইচএসসিতে অনেকে থাকে যেসব কনসেপ্টে গ্যাপ থেকে যায়, ঠিকভাবে এগুলো পড়া হয়নি, অনেকেই থাকে যেগুলো ওভাবে ভালোভাবে ক্লিয়ার হয় না, তাদের জন্য, তারা তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছ বা সামনে টেস্ট প্রি-টেস্ট আছে তাদের জন্য বলতেছি, বা যাদের সামনে এই চ্যাপ্টারের পরীক্ষা আছে, তারা অনুশীলনী সলভ করার সময় কিন্তু আমাদের ভিডিওগুলো দেখতে পারো, একদম ডিটেইলসে সব বুঝে বুঝে আলোচনা করা হচ্ছে, যাতে করে কারো যদি চ্যাপ্টারটা কনফিউশন থাকে কোনো টপিকে, সেও যাতে এটা একটু বুঝতে পারে। ঠিক আছে, আচ্ছা, তো এই হচ্ছে আমাদের মোটামুটি, এরপর আর নাই, শেষ। হ্যাঁ, ফাইন। তো দ্যাটস অল ফর টুডে, সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম।